আমার কাছে খুব কাউন্টেবল মামলা আসে। কারণ আমি খুব হাই পেড অ্যাডভোকেট। ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদেরকে প্রোটেক্ট করবার আইন আছে। হুম, কিন্তু পুরুষদের সেভাবে প্রোটেক্ট করার বিশেষ আইন নেই। আমি কোনো বিচারক মহোদয়কে ভগবান মনে করি না। বলা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেইজন্য আমিও বলি অ্যাওয়ারনেস অথবা প্রিভেনশন ইজ বেটার দেন জাজমেন্ট। নোংরা রাজনীতি আর প্রশাসনিক ব্যবহারের অপব্যবহারের জন্য দুর্বল আজকে বিচার পেল না। গরিবের জন্য বিচার যথাযথ হয় না। তিলোত্তমার নৃশংস হত্যার পেছনে এক রাষ্ট্রীয় ষড়যন্ত্রই আমি বলবো। যত আমরা সময়ের সাথে সাথে এগোচ্ছি ততদিন ধরে বাড়ছে ডিভোর্সের সংখ্যা, ডোমেস্টিক ভায়োলেন্স এবং নানা রকমের সমস্যা। কিন্তু কেন হয় এই সমস্যা, বা এই সমস্যার সমাধানই বা কোথায়? আপনিও কি এই সমস্যায় ভুগছেন? তাহলে এই পডকাস্ট আপনার জন্য, এই এপিসোড আপনার জন্য। নমস্কার, আমি স্বরলিপি। আপনারা দেখছেন টকবক, আর আজকে এই সমস্ত কিছুর সমাধান নিয়ে আমাদের মধ্যে রয়েছেন আইনজীবী নারায়ণ দাস। নারায়ণ দা, ওয়েলকাম টু টকবক। ধন্যবাদ। আজকে আমরা একটা অন্যরকম একটা বিষয় নিয়ে আজকে আলোচনায় বসেছি, যে যে বিষয় নিয়ে গোটা ভারতবর্ষ ভুগছে। আপনার কি মনে হয়? ভারতবর্ষ ভুগছে না, ভারতবর্ষের অধিকাংশ কাপেলরা ভুগছে। একদমই। তথা ভারতবর্ষ এই সমস্যার মধ্যে রয়েছে। ঠিকই বলেছেন। আপনাকে জিজ্ঞেস করব যে আপনি এত বিষয় নিয়ে গবেষণা করেছেন, লড়েছেন, আপনি সুপ্রিম কোর্টেও লড়ছেন। যদি আজকের বিষয়েই আমি ধরি, শুধু ডিভোর্স, ডিভোর্স কতগুলো কেস হয়েছে আপনার? আমাদের অ্যাডভোকেসি পেশায় ক্লায়েন্টের ডিটেলস বলাটা আইনত নিষিদ্ধ। এটা হুম, প্রোটোকলের মধ্যে পড়ে। সংখ্যাটা আনুমানিক যদি বলি, খুব রিমার্কেবল শতাধিক ডিভোর্স মামলা আমি করেছি। আমার কাছে খুব কাউন্টেবল মামলা আসে। কারণ আমি খুব হাই পেড অ্যাডভোকেট। তো সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মানেই একটা কোয়ালিটি মেইনটেইন করতে হয়। হুম, আর সেইজন্য আমার কাছে সমস্ত ক্লায়েন্টরা হয়তো আসতে পারেন না। তো আমার সাধ্য অনুযায়ী আমি দেখেছি খুব জটিলতম মামলা, যা পরবর্তী ক্ষেত্রে পুলিশ ফাইলেও ভাইরাল হয়েছে। আমারই মামলা। এক্স আর্মি অফিসার, সরি নেভি অফিসার, তিনি মুম্বাইতে থাকতেন। এক ভয়ঙ্কর ডোমেস্টিক অত্যাচারের শিকার। সাধারণত আমরা যে আইন দেখেছি, ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদেরকে প্রোটেক্ট করবার আইন আছে। হুম, কিন্তু পুরুষদের সেভাবে প্রোটেক্ট করার বিশেষ আইন নেই। সোশ্যাল মিডিয়া এটা নিয়ে বহু চর্চা হচ্ছে। হুম। অনেকে খুব দারুণ প্রতিবাদ করছেন। আমি দেখেছি বহু ক্লায়েন্ট বয়স্ক বাবা-মাকে নিয়ে আসে, তারাও কাঁদছেন। কান্না দিয়ে শুরু, কারণ মিথ্যে মামলায় জর্জরিত জীবন, সাংসারিক সুখ শান্তি নেই এই গার্হস্থ্য অশান্তির জন্য। সেই পরবর্তী ক্ষেত্রে মামলাটি কি হলো জানেন? কি প্যাথেটিক, কি ট্র্যাজেডিক! যখন সে পরিশ্রম করে বাড়িতে আসতো, তার স্ত্রীর উদাসীনতা। সুপ্রিম কোর্টে এ ধরনের মামলা উঠেছেও। পাবজি গেম দেখার জন্য ডিভোর্স হয়ে গেছে। কুকুর নিয়ে ব্যস্ত, স্ত্রীর আবেগ, ইচ্ছেকে সম্মান করেনি, তার জন্য ডিভোর্স হয়ে গেছে। এগুলো খুব ব্যতিক্রম, এভাবে হয় না কিন্তু। অত্যাধুনিক যুগে আজ থেকে ১৫০-২০০ বছরের আগে লেখা আইনে কি বলছে, সেটার উপরে কিন্তু নির্ভর করছে না। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কিন্তু নাক ডাকার জন্য ডিভোর্স হয়ে গেছে, যেটা সাধারণত ফরেন কান্ট্রিতেও হয়। হুম, কেবলমাত্র মোবাইল দেখবে সন্দেহবাতিকতার ভিত্তিতে, তার জন্যও ডিভোর্স হয়ে গেছে। এগুলো কিন্তু আইনে কোথাও লেখা নেই। কারণ কোর্ট দেখছে প্রত্যেকটা মানুষের শান্তিপূর্ণভাবে বাঁচার অধিকার আছে। কনস্টিটিউশন সেই রাইটটা দিয়েছে। সেটা সে পাচ্ছে না। তাহলে জোর করে তাকে আটকে রাখার জায়গা কোথায়? তাও আবার শুধুমাত্র অমুসলমান হওয়ার জন্য। আই এম সরি টু সে, যেখানে ভারতের সংবিধান বলছে আর্টিকেল 14 ইকুয়াল রাইট ফর অল স্টুডেন্টস, ইকুয়ালিটি বিফোর দি ল। সেখানে অমুসলমান হওয়ার জন্য হিন্দু, বৌদ্ধ, পারসি, খ্রিস্ট এনাদের জন্য এক আইন, আর মুসলমানদের জন্য আলাদা আইন। বিশেষ করে মুসলমান মায়েরা, বোনেরা
চরম অমানবিক এবং বৈষম্যের শিকার। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 15 বলা হয়েছে নো ডিসক্রিমিনেশন। বঞ্চিত করা যাবে না মহিলাদেরকে। একজন মহিলা যদি মুসলিম হয়, এটা যদি তার অপরাধ না হয়, তাহলে তাকে ডিভোর্স দেওয়া হবে কি হবে না, তার ইচ্ছে আছে কি নেই, তার অপরাধ বিচার্য বিষয়, অপরাধ প্রমাণিত হলো কি নেই, কেবলমাত্র পুরুষ মুসলমান হওয়ার জন্য সে নিজের ইচ্ছে তালাক দিতে পারে। আমি একটু হুম। ব্যাখ্যা করে দিই। তালাক কিন্তু বন্ধ হয়নি। ৩ তালাক বন্ধ হয়েছে। ১ তালাক এখনো রয়েছে। আর মুসলমানদের জন্য আদালতে যেতে হয় না। আমি মুসলমান ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কোনো ধর্মের প্রতি আমি বিরাগভাজন নই। আমি পরিষ্কার করে বলতে চাই, আইনের এই ডিসক্রিমিনেশন সুপ্রিম কোর্টও এটা নিয়ে সরকারকে বলেছে যে ইউনিফর্ম সিভিল ল সরকার কেন আনছে না। হুম। আমি একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করি, মুসলমান মহিলারা, মায়েরা, বোনেরা যখন বিবাহিত হচ্ছে, তার স্বাধিকার, ইকুয়ালিটি, তার ইচ্ছে অনিচ্ছে প্রাধান্য পাচ্ছে না। হুম। একজন মুসলমান বিবাহিত পুরুষ যদি মনে করে তাকে ডিভোর্স দেবে, সে মুহূর্তেই দিতে পারে। আগে হয়তো ৩ তালাক বলার সাথে সাথে ৩ সেকেন্ড হয়ে যেত, এখন সেটা ৩০ সেকেন্ড হয়ে যাচ্ছে। এখনও সম্ভব। কাজীর কাছে গেলেও একটা সই করলেও হয়ে গেল। কোর্টে যেতে হলো না। পক্ষান্তরে আমি যে গল্পটা নিয়ে শুরু করেছিলাম, একজন হিন্দু পুরুষের জন্য সে বছরের পর বছর, আমি এমন মামলাও জানি ২০ বছর কেটে গেছে এখনো ডিভোর্স হয়নি। হচ্ছেটা কি? ইজ দিস ইকুয়ালিটি বিফোর দি ল? এটা কি সাংবিধানিক সাম্যবাদের কথা বলে? আমার এক দেশের এক নাগরিক কেবলমাত্র হিন্দু হওয়ার জন্য বছর পর বছর ২০ বছর ধরে তাকে আদালতে ঘুরতে হবে সর্বস্ব হারিয়ে। আইনজীবীদের পেছনে কষ্টার্জিত উপার্জন শেষ করতে হবে। আদালতের কাছে গিয়ে মাইলট করতে হবে। আর অন্যদিকে মুসলমান হওয়ার জন্য তার স্ত্রী সন্তান সমবায় কি ডেলিভারি হবে কদিন পরে সেটাও সে দেখবে না। স্ত্রীর ইচ্ছে আছে কি নেই, কোথায় যাবে কি না যাবে সেটাও দেখবে না। সে তালাক দিতে চাইলে আদালতেও যেতে হয় না, কোনো খরচও হয় না। কাজী সাহেব বা মৌলভী সাহেবকে সাক্ষী রেখে তিনি ডিভোর্স দিয়ে দিলেন। সেখানে অ্যালুমিনির কোনো ব্যাপারও নেই। সেখানে অ্যালিমনির একটা ইস্যু আছে, অ্যালিমনির জন্য আদালতে মামলা করতে হয়। এখানে অ্যালিমনির কোনো ইস্যু নেই। কাজী সাহেব অ্যালিমনি অ্যালটমেন্ট করতে পারেন না। তাহলে এই কাজী সাহেবকে যে জুডিশিয়াল পাওয়ারটা দেওয়া হয়েছে, তাহলে হিন্দু পুরুষটার জন্য কেন নয়, যিনি বিবাহিত? বিবাহিত হিন্দু পুরুষ বা বিবাহিত হিন্দু নারী আর বিবাহিত হিন্দু মুসলিমদের মধ্যে তফাৎ তো কিছু নেই। তারা তো ভারতীয়, হুম। তারা তো একই সংবিধানের অন্তর্গত। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংবিধানে যে আর্টিকেল 25 থেকে 30 অবধি বা 28 পর্যন্ত ধর্মীয় স্বাধীনতার ভিত্তিতে যে আইন তৈরি হয়েছে, সেই আইন কিন্তু শরীয়তি আইন। শরীয়তি আইন কিন্তু সংবিধান বিরোধী। অথচ এখনও রয়েছে। সেটা স্বাধীনতার আগে চালু হয়েছে, আজও রয়েছে। হুম। অন্যদিকে কি হলো? সেই নেভি অফিসার নিজের স্ত্রীর অত্যাচারে সে লাস্টে একজন বিশেষ বন্ধুর সান্নিধ্য পেল। তিনিও একজন ডক্টর ছিলেন। পরবর্তী ক্ষেত্রে সেই ডক্টর মহিলারও ভালোবাসা বিট্রে করার জন্য সে সুইসাইড করে মরল। পক্ষান্তরে আমার আরেকটি ক্লায়েন্ট, সে মুসলিম মা, সন্তান সম্ভবা কাঁদছে এসে, আমাকে তো তালাক দিয়ে দিল। আমার তো কোনো কথাই শুনল না। চোখে জল এসে কি শেষ হবে? অধিকার কি চোখের জল দিয়ে শেষ হবে? আমি প্রশ্ন তুলতে চাই বিচারক মহোদয়দের কাছে খুব সবিনয়। আমি কোনো বিচারক মহোদয়কে ভগবান মনে করি না। কারণ ভারতবর্ষের সংবিধানে কোথাও বলা নেই বিচারকরা মাই লর্ড বা মাই লর্ডশিপ বা লেডি লর্ডশিপ। তারাও আমাদের মতো মানুষ, সম্মানীয় যোগ্য ব্যক্তিত্ব, আইনজ্ঞ থেকে তারা বিচারক হয়েছেন। বিচারকরা আইন তৈরি করতে পারেন না, কিন্তু বিচারকরা চাইলে এই মামলাটিকে, বিশেষ করে হাইকোর্ট সুপ্রিম কোর্টে তারা চাইলে, এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইলে এই ডিসক্রিমিনেশনটা তিনি নিমেষেই শেষ করতে পারেন। যেমনভাবে ৩ তালাক বন্ধ করেছেন। সুতরাং এই গার্হস্থ্য
বা ডিভোর্স সংক্রান্ত সমস্যাটির ভেতরে যে চরম সামাজিক বৈষম্য রয়েছে, এটা অদূরে কবে শেষ শেষ হবে হবে। তার কিন্তু দায়-দায়িত্ব সাধারণ নাগরিকের উপর রয়েছে। কারণ গণতন্ত্রের চাপ, বোঝা সবকিছু সাধারণ নাগরিক। কিন্তু করবে কে? বেড়ালে ঘন্টা বাঁধবেন কে? এক হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ, অথবা রাজ্যের মহামান্য মুখ্যমন্ত্রী, কিংবা কেন্দ্রের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ক্যাবিনেট। মানে এই সমস্যাটা তো একটা গুরুতর সমস্যা। কারণ এখন আমাদের যেভাবে জনসংখ্যা বাড়ছে এবং একটু বলে মুসলিম রাখি, এই হ্যাঁ, সমস্যার সমাধান হবে দুটো কারণে। হয় ডিসক্রিমিনেশনটা বন্ধ করো, হুম। যে অথবা ইউসিসি আইন, ইউসিসি আইন বলতে? ইউনিভার্স সিভিল কোড, অর্থাৎ সকলের জন্য। দেখুন, মুসলিম ধর্মে যে বৈষম্য রয়েছে, একাধিপত্য রয়েছে। যারা এতিম বা যাকে বলা হয় অনাথ, হুম। তাদের দত্তক নেওয়ার ব্যবস্থা নেই। যদি কোনো মুসলিম ছেলে মেয়ে বাবা মা না থাকে, সে একেবারে ভেসেই গেল। ইভেন হ্যাঁ, কি এই তার যে অধিকার থেকেও বঞ্চিত হয়ে গেল। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি। এখন দত্তক নেওয়াটা একটা কঠিন বিষয় হয়ে গেছে। মানে অনেকেই আমি আমার পরিচিতদের থেকে শুনেছি মানে দত্তক প্রভিশনই সবাই পায় নেই। না। নেই না। মুসলমান আইনে এতিম বা দত্তকের প্রভিশনই নেই। হিন্দু ধর্মে রয়েছে। দত্তক নেওয়ার জুভেনাইল জাস্টিস অ্যাক্টও রয়েছে। হুম, দত্তক নেওয়ার রাস্তা আছে। সেক্ষেত্রে শুধুমাত্র হিন্দু বা অমুসলমানরা নেবে। আমার বক্তব্য খুব স্পষ্ট। আইনের দৃষ্টিকোণ থেকে কারোর সঙ্গে বিভাজন, বৈষম্য তৈরি করা যাবে না। দীর্ঘদিন ধরে এই সিভিল ম্যাট্রিমোনিয়াল ল হিন্দু মুসলমানদের মধ্যে কোনো মুসলমান পুরুষ বা নারীকে আদালতে আসতে হয় না ১০ সেকেন্ডের জন্য। অথচ ১০ বছরের অধিক সময় ধরে হিন্দু পুরুষ বা নারী নারকীয় যন্ত্রণার মধ্যে থানা থেকে শুরু করে, উকিলবাবু থেকে শুরু করে, কোর্টে এ দরজায় ও দরজায় বছরের পর বছর, না হলে সুইসাইড করে মরতে হয়। হচ্ছে এটা কি? ইউনিফর্ম সিভিল ল, ইউনিভার্সাল না, ইউনিফর্ম সিভিল ল কার্যকর হবে এবং নারী পুরুষ ধর্মের ভিত্তিতে নয়, সংবিধানের ভিত্তিতে ঠিক। সমতার অধিকার দিতে হবে। তা না হলে শুধুমাত্র সন্তান প্রোটেকশন দেওয়ার জন্য একজন মুসলমান পুরুষ ৪টি বিবাহ করবে, তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, চতুর্থ স্ত্রী লাগবে। অথচ একজন হিন্দু পুরুষ বা হিন্দু নারী, আবার মজার বিষয়, হিন্দু মুসলমান দেখুন খেয়াল করে, ওখানে শুধু মুসলমান বন্ধুদের বা ভাইদেরকেই সুযোগ দেওয়া আছে। কোনো মুসলমান নারী চাইলে নারীদের কিন্তু সুযোগ ৪টি নেই। বিয়ে করতে পারবে না। না। তাহলে নারীর সমতার অধিকারও তো বিচ্ছিন্ন হচ্ছে। তার ইচ্ছে অনিচ্ছে সে তো সতীনের যন্ত্রণায় ভুগছে। আপনি বাস্তবে দেখবেন বলা আছে যে শরীয়ত আইনে প্রত্যেক নারীকে বা স্ত্রীকে সযত্নে রাখতে হবে। কজন থাকে সযত্নে? তার দিকে ঘুরে তাকায় না বলে তো দ্বিতীয় বিয়ে, দ্বিতীয় বিয়ের থেকে আবার ঘুরে তাকায় না বলে তো তৃতীয় বিয়ে। আর এই একাধিক বিবাহের উদ্দেশ্য হয়েছে প্রোডাকশন বাড়ানো, হুম। অর্থাৎ সন্তান উৎপাদন। তো তারা তো মানুষ হচ্ছে না, তারা তো ক্রিমিনাল হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে। এটা তো প্রমাণিত। অধিকাংশ অশিক্ষার সঙ্গে জর্জরিত, দারিদ্রতার সঙ্গে জর্জরিত মানুষেরা অপরাধ জগতের নিমিত্ত। আর অধিকাংশ অপরাধীরাই কিন্তু মুসলমান সম্প্রদায়ের মানুষ। কারণ তাদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। বাবা মাই তো সচেতন নয়, ভোগবাদে আসক্ত করা হয়েছে। যে সন্তানের মা সম্মান পায় না, সেখানে সন্তান তো নিরাপত্তা অভাবেই বোধ করবে। ঠিক। যেটার জন্য গোটা দেশ আজকে ভুগছে। হ্যাঁ, নিশ্চিতভাবে জনসংখ্যার ব্যাপক পরিবর্তনও ঘটছে। ফলে কি হয়? আজকে ভারতবর্ষের জনস্ফীতিতে পৃথিবীর মধ্যে ১ম। আমার মুসলমান ভাই বোনদের উদ্দেশ্যে একটাই করা, যারা খুব সচেতন, শিক্ষিত, তাদেরই সমস্যা নেই কিন্তু। না। আমার কাছে এরকম অনেকে আসে, আমার বাবার অমুক ছিল, আমরা চতুর্থ সন্তান, তার মধ্যে এই নেই সেই নেই। আমার একটু প্রশ্ন করেছিলেন না কত মামলা? অগণিত। আমি ১০০টা রিমার্কেবল মামলা বলছি। ১০ বছরে আমার ওকালতি জীবনে আমি অসংখ্য মামলা করেছি এবং সেগুলো প্রত্যেকটাই রিমার্কেবল। আমি একটা বলি যে আ আপনার যে এক্সপেরিয়েন্স এত বছরের, সেই এত বছরের মধ্যে যদি বলা হয় যে ১ম মানে আপনার কাছে সেরা ৫ টা আনকমফোর্টেবল মামলা যদি আমাদেরকে বলেন ডিভোর্স নিয়ে। কারণ আমাদের চারপাশে যা ঘটছে সেটা জানার অধিকার সবার রয়েছে এবং সেটার সবকিছুর আপনি একটা একটু রেমেডি আছে। আমাকে আনকমফোর্টেবল বলতে কোন দিকটা দেখতে চাইছেন বলুন তো? প্রত্যেকটা সাংসারিক জীবনে না
যখন বিচ্ছেদ বলে কেউ তো বিবাহ করে না। নিশ্চয়ই। আনএক্সপেক্টেড বিষয়টাই আনকমফোর্টেবল। আপনি হুম। একটু স্পেসিফিক বলুন যে কোনটা চাচ্ছেন? আমি স্পেসিফিক বলতে চাইছি যে আপনার মানে যেরকম আমার কাছে আপনি একটা আমাকে সার্ভে দিয়েছেন। সেই সার্ভের অনুযায়ী আপনাকে আমি বলেছিলাম যে ম্যারিটাল রেপ কেস ১ম এই আসে। ও! হ্যাঁ, সেটা আপনাকে বলেছিলাম। এবার ম্যারিটাল রেপ আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী বা আইন অনুযায়ী সেটা এখনো অবধি অপরাধযোগ্য নয়। মানে সেখানের জন্য মানে কোনো আইন সম্ভবত আমার যতদূর জানা আছে ততদূর নেই। আপনার এইখানে আপনি কিভাবে আলোকপাত করবেন? খুব সুন্দর প্রশ্ন। আমি এই প্রশ্নটি ২ জন আইপিএস এবং ৩ জন বিখ্যাত আইনজীবী, তারা খুব প্রতিষ্ঠিত। ইভেন আমাদের ইডির আইনজীবী উপস্থিত ছিলেন। আমি প্রেস ক্লাবে একটি সাক্ষাৎকারে বলেছিলাম যে, মহিলারা যারা বিবাহিতা, তাদের যে শারীরিক এবং মানসিক ইচ্ছে, সেটাকে কিন্তু সম্মান দেওয়া হয়। তার যে ইচ্ছে হচ্ছে না কিছুতে, নো তো নো, সেটা বলার জায়গা নেই। নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, সেখানে প্লাস পূর্বতন আইন, ইন্ডিয়ান পিনাল কোড বা ভারতীয় ফৌজদারি আইনে, এই গার্হস্থ্য সম্পর্কের সঙ্গে সম্পৃক্ত স্বামী-স্ত্রীর মধ্যে যখন তারা একসাথে থাকে, বিবাহ সম্পর্কে আবদ্ধ হওয়ার যে শর্ত, শারীরিক ও মানসিক সম্পর্ক থাকবে। সেখানে নারীর ইচ্ছে অনিচ্ছাকে গুরুত্ব দেওয়া হয়নি। এটা যেমন খারাপ দিক, একই সঙ্গে এটাও বলা হয়েছে যে বিবাহিত স্ত্রী মানেই সে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে। যদি সম্পর্ক না থাকে, এটাও আনএক্সপেক্টেড। আমি এও দেখেছি, খুব রিমার্কেবল, এখনো মামলা চলছে বর্ধমান আদালতে, যে স্বামীকে খুশি করতে না পারার জন্য স্ত্রী তাকে মার্ডার অ্যাটেম্প্ট করেছে। তাকে দুবার মেরে দেওয়ার জন্য প্ল্যান করেছে এবং সে বহু পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত। তো এটার জন্য ডিভোর্স। ভয়ংকর। অর্থাৎ আনএক্সপেক্টেড গ্রাউন্ড মানে বিবাহ সম্পর্কে আপনি স্বামী হন আর স্ত্রী হন, আপনাকে আপনার স্বামী বা স্ত্রীকে যথাক্রমে আপনি যেটা হবেন তার অপোজিট যিনি থাকবেন, তাকে খুশি করতে হবে। ইনএবিলিটি বা ইনক্যাপাবিলিটি অফ সেক্সুয়াল অ্যান্ড মেন্টাল স্কিল, সেটা কি আনসাউন্ড মাইন্ডের মধ্যেই চলে যায়। একটা আনহ্যাপিনেস, এটা আনএক্সপেক্টেড। এই গ্রাউন্ডে কিন্তু ডিভোর্স হয়। আমি বলছি যে আ ম্যারিটাল রেপ কেসে সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে, সেটা একটা মহিলার ক্ষেত্রেও হতে পারে। সেক্ষেত্রে কি কোনো রকম স্টেপ নেওয়া যায় না? মানে ডিভোর্স ব্যতীত মানে কোনো রকম এরকম ঘটনা ঘটলে অনেক মহিলারই বা অনেক পুরুষেরই উপায় থাকে না ডিভোর্সের। অনেক ম্যারিটাল ক্ষেত্রে। ম্যারিটাল রেপ দুরকম হতে পারে। অনেক সময় লিভ ইন রিলেশনশিপে থেকে দীর্ঘদিন তাদের ফিজিক্যাল মেন্টাল রিলেশনশিপ থাকে। পরে দিয়ে তারা ডিনাই করে। দেখা গেল কারো আনএক্সপেক্টেড গ্রাউন্ড আছে। কেউ হয়তো অলরেডি ম্যারিড, অথবা দুজনেই ম্যারিড। লিভ ইন রিলেশনশিপে থেকে বৈবাহিক সম্পর্কের যাবতীয় সুযোগ সুবিধা উপভোগ করতে পারে। আইন সেটাকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আপনি যেটা বলছিলেন না, যে পুরুষরাও যদি একটা আনপ্লেজার সিচুয়েশন ফেস করে, সে কি করবে? এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। কোনো পুরুষ বন্ধু যদি রেপড হয়, হুম, হচ্ছে এখন বাড়ছে। হচ্ছে তো, হুম, অনেক টেন্ডেন্সি বেড়েছে। হুম, এটা শুনতে খারাপ লাগলেও খুব প্র্যাকটিক্যালি হচ্ছে। ভীষণ। অভিযোগ আমার কাছেও আছে। আপনারা দেখবেন যে এটা নিয়ে একটা বড় সিনেমাও হয়েছিল। হুম, ঠিক আছে? অমরেশ পুরী বোধহয় সম্ভবত সেই সিনেমার যে ভদ্রমহিলার বিরুদ্ধে অভিযোগ, তার স্বামী ছিলেন। ইম্পোর্টেড বলা হয় যে হুম, স্ত্রীকে স্বামী খুশি করতে পারেন না, ফিজিক্যাল মেন্টালি স্যাটিসফাইড করতে পারেন না, তখন এই ধরনের মেয়েরা খুব অ্যাডামেন্ট হয়ে যায়। বা যাদের ডিএনএতে মানে বাইগামি কিংবা পলিগামি কিংবা অ্যাডাল্টারিস নেচার থাকে, রক্তের দোষ থাকে, তারা অবৈধ সম্পর্ক স্থাপনের দিকে বরাবরই খুব ঝুঁকিপ্রবণ হয়। তো এক্ষেত্রে অনেক নারী ইচ্ছাকৃত, অনেক এপিসোড আমরা শুনি, বিশেষ করে বাংলাদেশের মতো জায়গায়, বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যেই বলছি। আমি ওখানে অনেক প্রোগ্রামও শুনেছি যে তারা এরকম ৪-৫ জন মেয়ে মিলে কোনো পুরুষকে ধরে এবার তাকে নিয়ে তাদের প্লেজার করার চেষ্টা করে। ইদানিং অনেক জায়গায় দেখা যায় যে লেখা থাকে যে ফুল স্যাটিসফ্যাকশন উইথ মানি। তা এরা কি করে?
এরা কল গার্ল নয়, এরা রেপ করছে কারোর ইচ্ছার বিরুদ্ধে, তাকে নিয়ে অ্যাবিউজ করছে, তার সেক্সুয়ালি তাকে নিয়ে এনজয় করার চেষ্টা করছে। এবার আমার খুব পরিচিত একজনের বন্ধুর সঙ্গেও এই ঘটনা ঘটেছে। বাট একটা মেয়ে যত সহজে সেটা বলতে পারে, একটা ছেলে বলতে পারে না। কেন এই জায়গাটা তৈরি হচ্ছে? সত্যি কথা বলতে এটা নিয়ে কোনো আইন নেই স্পেসিফিক। ছেলেদের রেপ করা হচ্ছে, এটা কোনো আইনের প্রভিশন নেই। হ্যাঁ, সেক্সুয়ালি অ্যাসল্ট হচ্ছে, তাকে মানে অ্যাবিউজিং করা হচ্ছে, তাকে মারা হচ্ছে, অন্য সাবঅর্ডিনেট সেকশন আছে। কিন্তু একটি ছেলে রেপ হয়েছে, এটা স্পেসিফিক কোনো আইনই নেই। খুব দুর্ভাগ্যজনক। আমি একটা প্রশ্ন করছি যে, মেয়েদের জন্য তো আইন রয়েছে। মানে রেপ কেস, ধর্ষণ নিয়ে অনেক আইন রয়েছে এবং শাস্তির ব্যবস্থা রয়েছে। তারপরেও আমাদের দেশে এত ধর্ষণ কাণ্ড বাড়ছে কেন? মনোযোগ দিয়ে আমি একটু প্রেক্ষাপট ব্যাখ্যা করছি। আমরা নির্ভয়ার কথা শুনেছি। হুম, দিল্লিতে চলমান বাসে একজন ফুটফুটে কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। জি। অসহায় নারী যেভাবে হিংস্র পশুদের হাতে বলি হলো হুম, নৃশংসভাবে। শুধু রেপ হয়নি, ধারালো ব্লেড দিয়ে হুম। তাকে এত অত্যাচার করা ছিন্ন হয়েছে যে বিচ্ছিন্ন কোনো করা হয়েছে। এত অত্যাচার করেছে যে বর্ণনা করা যায় না। চিকিৎসকরা সেটা বলেছেন, আমরা শুনেছি। সেই সময় পর্যন্ত কিন্তু পক্সো আইন ছিল না। সেই সময় পর্যন্ত 0 এফআইআর ছিল না। ছিল না যেমন রাজপথে নিরাপত্তা, তেমন ছিল না নারীর জন্য উপযুক্ত নিরাপত্তা দেওয়ার জন্য, উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য খুব জোরালো আইন। আইপিসি আছে, রেপ কেস ছিল, কিন্তু রেপ কেস কবে হবে জাজমেন্ট? ১০ বছর, ২০ বছর, ৩০ বছর পরে? নির্ভয়া যখন রেপ হলো, আপনারা জানেন, আমরা জানি যে সারা ভারতবর্ষ ধরে একটা জাগরণ তৈরি হলো, আন্দোলন হলো। আমি কয়েকটি ছোট, ছোট ঘটনা বলবো। ওখান থেকে ৩ টে জিনিস পেলাম আমরা। কি পেলাম? ১ নম্বর হলো একটা বিশেষ কমিশন তৈরি হলো। বিচারপতি, প্রাক্তন বিচারপতিকে দিয়ে একটা কমিশন তৈরি হলো। তিনি বললেন যে এফআইআর করবার জন্য যেকোনো জায়গায়, যেকোনো থানাতে এফআইআর করা যাবে। 0 এফআইআর হলো। এখন সেই এফআইআরটা নতুন আইনে বিএনএসএসে বিএনএসএ ভারতীয় ন্যায় সংহিতাতে বলা হচ্ছে ঘরে বসে এফআইআর করা যাবে থ্রু হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে। এটার প্রসিডিউরটা যদি বলেন। কারণ আমাদের দর্শকদের মধ্যে আপনাকে কেউ সেক্সুয়ালি অ্যাবিউজড করছে, আপনাকে কেউ ডিস্টার্ব করছে, আপনাকে উত্ত্যক্ত করছে, কুপ্রস্তাব দিচ্ছে, বা আপনি ঘরের ভেতরে অনেক কেসে দেখা যায় খুব পরিচিতর দ্বারা অনেকে রেপ হয় বেশি। বাবা কাকার থেকেও হচ্ছে। দুর্ভাগ্যজনক সত্য। আমি অনেক স্কুলেও শুনেছি এটা। আমি অনেক স্কুলে সাক্ষাৎ করি। তো এক্ষেত্রে উনি ঘরে বসে, একজন মহিলা শুধু অভিযোগই যথেষ্ট। তিনি তার হোয়াটসঅ্যাপে বা গুগলে গিয়ে কিংবা বিশেষ কোনো অ্যাপসের সাহায্য নিয়ে যে এলাকায় থাকুন না কেন, তিনি যেকোনো থানার, যেকোনো নিকটবর্তী থানার বা যেকোনো থানার ইমেল অ্যাড্রেসে, যেকোনো এসপির ইমেল অ্যাড্রেসে একটা কমপ্লেন দেবেন, অথবা যেকোনো এসডিও, ডিএম কিংবা কোনো বিচারক যারা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির দায়িত্বে থাকেন, এগুলো সার্চ করলে নেটে পেয়ে যাবেন। সেখানে কমপ্লেন দিলে তারা নিজে এসে আপনাকে রেস্কিউ করবে। সরাসরি জুভেনাইল জাস্টিস বোর্ডের আন্ডারে অনেক এনজিও কাজ করে, সিডব্লিউসি বলা হয়। চাইল্ড ওয়েলফেয়ার যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রের জন্য আমি যেগুলো বললাম, অভিযোগ দেওয়ার পরে থানা থেকে নির্দিষ্ট যে এলাকার ঘটনা সেখানে পাঠিয়ে দেওয়া হবে। ৩ দিনের মধ্যে গিয়ে একটা সই করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টসগুলোর উত্তর দিতে হবে।
এবং আপনি যদি যেতে না পারেন, নিরাপত্তা বাবদ করেন, যে ভিকটিম, যে অপরাধের শিকার, সে গিয়ে যদি বলে আমাকে রেস্কিউ করুন, পুলিশ এসে রেস্কিউ করবে, অবশ্যই মহিলা অফিসার আসবেন। এটা হলো প্রসিডিওর। যেটা বলতে যাচ্ছিলাম নির্ভয়া দিয়ে, নির্ভয়া কেন্দ্রে আমরা দেখলাম জিরো এফআইআর, যারা আপ টু ডেট এখন হয়ে গেল ডিজিটাল, যেতেও হবে না। আর পেলাম কি? আর পেলাম পক্সো মামলা। অর্থাৎ যদি কোনো মেয়ের বয়স 18 কম হয়, সেক্ষেত্রে জুভেনাইল জাস্টিস বোর্ড এবং পক্সো মামলা, যদি ছেলেটির বয়স 18 কম হয় তাহলে জুভেনাইল জাস্টিস বোর্ডে আসবে, আর যদি বয়স 18 প্লাস হয় তাহলে স্পেশাল ট্র্যাক কোর্ট বলা, ফাস্ট ট্র্যাক কোর্ট বলা হয়, এডিজে কোর্ট। এটা স্পেশালি খুব দ্রুত সময়ের মধ্যে জামিন অযোগ্য ধারায় গুরুতর সাজা পাওয়ার প্রবিধান রয়েছে। ন্যূনতম 10 বছর, ম্যাক্সিমাম লাইফ টাইম সেন্টেন্স বা মৃত্যুদণ্ড কিংবা আজীবন কারাবাস এর প্রভিশন রয়েছে। সেই আইনগুলো কিন্তু চালু হলো যথাক্রমে 2009, 12, 15-তে। কিন্তু এত তো ধর্ষণকাণ্ড প্রত্যেক দিন হচ্ছে। বলছি, তারপরে ঘটনা খুব রিমার্কেবল, কামদুনি দেখেছি। হুম, তারপরে সম্প্রতি আমরা দেখলাম আরজি করে। হুম। তারপরে আমরা দেখলাম কুলতলি জয়নগরে একটি অসহায় মহিলাকে, অল্প বয়সে। এরকম আমরা প্রচুর জায়গা দেখেছি। এই ঘটনাগুলো তো উঠে এসেছে বলে, হ্যাঁ, তাই এরকম অনেক ঘটনা আছে যেগুলো উঠে প্রতি আসেও না। প্রতি 20 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হন। ভারতবর্ষে ধর্ষণকাণ্ড সবথেকে বেশি হয়। এর কারণ যদি হয় তাহলে বলতে হবে সামাজিক দায়বদ্ধতা, বিশেষ করে পরিবারের কমে গেছে, ছেলেদের মধ্যে কমে গেছে। তার বাড়ির বোন আছে কিন্তু অন্য বাড়ির মেয়েটিকে বোন ভাবতে পারে না। কিন্তু বা সে তো তা নিজের বা বোনকেও তার ধর্ষণ বাড়িতে মা করছে। কাকিমা আছে কিন্তু অন্যের বাড়ির স্ত্রীকে সুন্দর দেখলে তার পিছনে লেগে যাচ্ছে। তার ইচ্ছে আছে কি আছে নেই সেটাও দেখছে না। স্যার অনেক কেসেই দেখেছি যে হুম, ফ্যামিলি মেম্বারসদেরও সেই ঘটনা ঘটছে, নিজের বোনকেও রেপ করেছে, এরকম ঘটনাও দেখেছি। খুব আশ্চর্যজনক। এটা জেনারেলি আনএক্সপেক্টেড। এরকম ঘটনা যাদের হয় মূলত 4টি কারণে হয়। 1 নম্বর, সে মানসিক শিকার। আমি সব জায়গায় বলি অ্যাওয়ারনেস ক্যাম্পে গিয়েও, যখন কেউ অপরাধী হয় বুঝতে হবে সে কিন্তু মানসিক রোগী। কিন্তু মানসিক রোগী মানেই অপরাধী না। অনেক মানসিক রোগীকে দেখেছি 3 বছর এক জায়গায় বসে আছে, কাউকে কিছু বলে না। কিন্তু অনেক অপরাধী মানেই মানসিক রোগী। কেন? যৌন ইচ্ছেটা এত ভয়ঙ্কর রূপ নেয়, যতক্ষণ না সে লক্ষ্যে পৌঁছাচ্ছে বা ইচ্ছে পরিপূর্ণ হচ্ছে যেন তেন প্রকারে, সে সেখান থেকে বিব্রত বা বিরত হচ্ছে না। হতে পারে তার এই যে অদম্য, অতৃপ্ত, মন্দ ভাবনা, এটা সে আইনকে ভাবছে যে আইনে যা হবে হবে, অর্থাৎ অপরিণামদর্শী। তো কোনো মানুষ যখন ভাবে যে আমি মরবো, আমি সাজা পাবো, তারপরে সেটা করছে, তার মানে কি সে মানসিক শিকার? এটা অন্যতম কারণ। দ্বিতীয়ত, যে মানুষটির সঙ্গে সে আচরণটি করছে তার দিক থেকেও কিন্তু প্রতিবাদ বা প্রতিরোধটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি ব্যক্তিগতভাবে পুলিশ ফাইলে আমার বহু মামলা, অজস্র মামলা রয়েছে এই ধরনের মামলাগুলো। তো সেখানে আমি বলি যে এই রেপের ক্ষেত্রে 4 বছরের শিশু 64 বছরের বৃদ্ধ দ্বারা রেপ হয়েছে। হুম, হুম, হুম। আমারই মামলা আমি বলছি। তো এই মামলার প্রধান কারণ মানসিক বিকৃতি। এই বিকৃতি দূর করবার জন্য চিকিৎসকের প্রয়োজন। কিন্তু তার থেকেও বড় জিনিস কি জানেন? বলা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সেই জন্য আমিও বলি অ্যাওয়ারনেস অথবা প্রিভেনশন ইজ বেটার দেন জাজমেন্ট। কোনো বিচারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ অপরাধের শিকার না হওয়া। আজকে আমরা নির্ভয়া অবাকে পাবো না, বিচারও পেলাম না উপযুক্তভাবে কিংবা কামদুনিতে, দুর্ভাগ্যজনকভাবে। সত্যি এবার নোংরা রাজনীতি আর প্রশাসনিক ব্যবহারের অপব্যবহারের জন্য দুর্বল
আজকে বিচার পেল না। সত্যিই বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদে আমি গেছে। এ কথাতে সবসময় একমত নই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, এ কথাটি অনেকটা কাল্পনিক, অনেকটা বাস্তবিক, বিতর্কিত। হুম, কিন্তু গরিবের জন্য বিচার যথাযথ হয় না। সেই হাই পেড লয়ার কিংবা শেষ পর্যন্ত লড়াই করার ইচ্ছে সকলের থাকে না। আপনাকে এটা বলে আমি এখানে বলতে চাই যে দ্বিতীয়, তৃতীয় কারণগুলোর মধ্যে অন্যতম হলো ভিকটিমের তরফ থেকে প্রতিরোধ করবার জায়গাটা ঠিক তৈরি হয় না। এমন হয় যে একটি মেয়ে মামার বাড়িতে যায় এবং যাওয়ার সময় কোনো ছেলের ভালো লাগে তার পেছনে তারা যখন ইপটিজিং করে না ছেলেমেয়েরা, আমি এটা নিয়ে দীর্ঘদিন সংবাদপত্র লেখালেখি করেছি। তখন ওরা বেট করে নিজেদের মধ্যে, "এই চল তো এটা করবো, ওটা করবো, এটা করবো। তুই পারবি।" মানে যেন পুরুষত্ব দেখাবার একটা হুম। কৃত্রিম লড়াই চলতে থাকে। কিন্তু এটা যে কত বড় একটা হঠকারী, একটা অসাংবিধানিক, একটা নোংরা কাজ, একটা নিকৃষ্ট কাজ, ওই কথা মাথায় আসছে না। এই না আসার কারণ হলো ওদের অ্যাডিকশান। অর্থাৎ মোবাইল বা ইন্টারনেটে পর্নোগ্রাফির প্রতি ভয়ঙ্কর অ্যাডিকশান। আর অ্যাকম্পানি, ব্যাড অ্যাকম্পানি। চুরি, ডাকাতি, খুন, রেপ, যত ক্রাইম ইভেন চিটিং, তার অন্যতম কারণ হচ্ছে অ্যাকম্পানি। কথায় আছে না, কোথায় পৌঁছাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কার সঙ্গে পৌঁছাচ্ছেন ইম্পর্টেন্ট। ব্যাড অ্যাকম্পানিতে খারাপ একটি ছেলে থাকার জন্য বাকি ৩ জনও খারাপ হয়ে যাচ্ছে। তো মামার বাড়িতে যাওয়ার সময় সে কী করলো, একটি ছেলে প্রপোজ করে, না করে, একদিন এসে পথ ঘিরে ধরে, তো তাকে চড়িয়ে থাপ্পড় দিয়ে দেয়। তারপরে ও প্রেস্টিজে লেগে গেল। এদের আবার পৌরুষত্ব দেখা দেয়, আত্মসম্মান বোধ নাকি প্রবল। সেই জায়গাটায় দাঁড়িয়ে কোথায় শুধরাবে যে ভাই দ্বিতীয় দিন যেন থাপ্পড়টা না খেতে হয়, সেটা হলো না। হয়তোবা থাপ্পড়টা দেওয়ার উদ্দেশ্যই ওটাই যে অন্তত শুধরে যাক। ভিকটিম ওখানে শিক্ষিকার ভূমিকা পালন করছে, কিন্তু না, দুর্ভাগ্য। ভিকটিমকে র্যাপিস্টরা চিরকাল দুর্বল মনে করে, তার আধার মনে করে। সেই সময় সে থাপ্পড় না দিয়ে যদি সুন্দরভাবে ফ্যামিলি, প্রফেশনাল লোক, ইভেন বিচারকদের সাহায্য নিয়ে, আমি অনেক সিটিং জাজ, ডিস্ট্রিক্ট জাজদেরকেও স্কুলে কলেজে নিয়ে গেছি। কারণ এটা পরিষ্কার গাইডলাইন আছে লয়েতে। ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি এবং স্টেট লিগ্যাল সার্ভিস, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিতে পরিষ্কার বলা হচ্ছে যে বিচারের থেকেও ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস। একটা মেয়ে যদি রেপ হয়ে মারা যায়, তো তার বিচার তো পরবর্তী হবে, ভিকটিম যাতে সাজা পায় আর যাতে না ঘটে, বা অপরাধীরা যাতে এভাবে মেয়েটা তো সাহস মারা না গেল। পেয়ে যায়। কিন্তু মেয়েটা তো চলে গেল, এবং যে দৃষ্টান্ত স্থাপন করা গেল সেটা তো সমাজের জন্য এক ভয়ঙ্কর হাহাকার। আমরা তো এখনো সে কথা ভুলিনি। তিলোত্তমার নৃশংস হত্যার পেছনে এক রাষ্ট্রীয় ষড়যন্ত্রই আমি বলবো, সুস্পষ্টভাবে প্রমাণ। বিচারকরা আজকের দিনে দাঁড়িয়ে আমরা মাইলট যারা বলি, আমি মহামান্য বিচারকদের উদ্দেশ্যে বলি, মাইলট তো ভগবানকে বলা হয়, ভগবান তো অন্তর্যামী হয়, কিন্তু আমাদের বিচারকরা অন্ধ। সম্মান রেখেই বলছি, তারা ব্রাইল পদ্ধতির মতো শুধু প্রমাণ দেখে, মুখের কথা নয়, চোখের জল নয়, এমনকি তাদের অন্তর বোঝে কোনটা সঠিক কোনটা মিথ্যে। তারা অসহায়, মিথ্যে সাক্ষী, পুলিশের মিথ্যে রিপোর্ট, অনেক কিছু তো চোখের সামনে খুলে এবং গেছিল তিলোত্তমার এবং ক্ষেত্রে। প্রমাণ না থাকার জন্য বিচারক অসহায়। এবার আমরা আমাদের পরবর্তী বিষয়ে যাই। এটা হচ্ছে যে আপনার এই সার্ভে রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে আপনাদের কাছে প্রচুর কেসেস আসে যেগুলো হচ্ছে ফলস ডাউরি কেস, যেটার জন্য ডিভোর্স দেখা গেছে। এটা তো রাজনৈতিক হাতিয়ার। কিছুদিন আগে একজন সাংবাদিক বন্ধু আমাকে ফোন করে বললেন, একজন প্রিন্সিপাল বন্ধু ফোন করে বলছেন, পঞ্চায়েতের একজন মূর্খ টিপসই দেয়, সে পঞ্চায়েত প্রধান, তার নিরাপত্তা রক্ষী আছে, অথচ তার টেবিলের সামনে, প্রিন্সিপাল টেবিলের সামনে মারপিট হচ্ছে, তাকে অন্য কোনো তার সহযোগী বা নিম্নস্থ কর্মীরা তাকে অকথ্য ভাষায় অত্যাচার করছে। থানা এসপিকে বলে কিছু হচ্ছে না, আমি হস্তক্ষেপ করছি, আদালতের হস্তক্ষেপ করতে হচ্ছে পক্ষান্তরে। সাংবাদিক বন্ধু যেটা বলছেন যে আমার বিরুদ্ধে, আমি সত্য ঘটনা প্রকাশ করবার জন্য
থানার আইসি নিজে আয় হয়ে আমাকে 23 দিন জেলে রাখলেন। কোন অধিকারে? কিসের আইনে? শুধু ক্ষমতার অপব্যবহার। আমার মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে। সত্যকে এভাবে চাপা দেওয়া যায়? পরে দিয়ে কি হলো জানেন? 2010 সালে 10/10/2010 কথা। 10 সালের রায়টের ঘটনা তিনি প্রকাশ করেছিলেন বলে আজ কিছুদিন আগে তাকে আদালত নির্দোষ মুক্ত প্রমাণ করলো। সেই তদন্ত করে সে জানতে পারল যে অভিযোগ করেছে সে আদৌ সেখানে অভিযোগ করেনি। যে তদন্ত করেছে তাকে আদৌ জিজ্ঞেস করেনি। আমি অনেক বিচারককে ফ্যামিলি কোর্টে জিজ্ঞেস করেছি যে এই ধরনের পক্সো মামলা সব কি সত্যি? আমি নিজে অনেকগুলো মামলা করেছি। পক্সো মামলা মানে 18-র নিচে কোনো মেয়েকে সাজিয়ে গুজিয়ে প্রতিবাদীকে বা বিরোধী কাউকে জেলে ঢোকাতে হবে, এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। আরেকটা হলো নার্কোটিক বা আর্মস অ্যাক্টে ডাকাতি, এমনকি খুনের মামলা তো জড়িয়ে দেওয়া। এই যে পুলিশের একাংশ বা রাজনৈতিক কিছু পয়সা দিয়ে কিনতে পাওয়া সাক্ষীদের বা মিথ্যে অভিযোগকারীদের কাজে লাগিয়ে আইনের ধর্ষণ। আবার বলবো দিদিমণি, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু এখনো তো সত্যিকারের ডাউরি এখনো চলছে পণ ব্যবস্থা বিভিন্ন ডাউরি গ্রাম আলাদা। অঞ্চলে। হ্যাঁ, ডাউরি রবীন্দ্রনাথ বলেছিলেন তার দেনা পাওনা গল্পে, ডাউরি সাধারণত ছেলেদেরকে সোনার আংটি বলে না। হুম, আমার একটি মামলা কৃষ্ণনগর আদালতে চলছে। ভদ্রমহিলা সাজিয়ে গুছিয়ে লিখলেন, আমি এক্সাম্পল দিচ্ছি, হুম। সাজিয়ে গুছিয়ে লিখলেন আমার থেকে এই পণ ইত্যাদি ইত্যাদি নিয়েছেন, বিশাল লিস্ট। নেওয়ার পরে এই হয়েছে, আমি এখন বঞ্চিত। পুরো একটা মিথ্যে মামলা, পুরো একটা মিথ্যে মামলা। আদালতে সেটা যথাক্রমে প্রমাণের পথে, এবং মামলার এতটাই ডিফেন্স দিয়েছি যে তিনি মামলা তুলে নিতে এখন হাতে পায়ে ধরছে। তা না হলে তো তার মিথ্যে মামলা করার জন্য জেল হবে এবং নিশ্চিত হবে। এটা কিভাবে মানে বোঝা যায় যে সে মিথ্যে কথা ডাউরিটা বলছে? সাধারণত ব্যবহার করে অনেক মেয়েরা। আমি দেখেছি মেয়েরাই মেয়েদের ম্যাক্সিমাম শত্রু হয়। হ্যাঁ, বিশেষ করে মায়েরা ভাবে আমার সোনা একেবারে হীরের টুকরো বা সোনার টুকরো, তার টুকটুকে বউ আনবো, কিছু পয়সাও লাগবে। এই মানসিকতাটা একটা দাসত্ব, একটা সাবস্ট্যান্ডার, একটা অতি নিম্নমানের নিকৃষ্ট প্রাণীর মতো মানসিকতা নিয়ে যারা তার সন্তানকে বিক্রি করে। তোমার ছেলের জন্য তোমার মেয়ের কাছে, অন্যের মেয়ের কাছে বিক্রি করছো। কি বিক্রি? মান, মর্যাদা, ইজ্জত, সম্মান, আইনও দিয়ে আমি সব নিয়ে আসবো। আর ওদিকে মেয়েটি যে তৈরি করছে তার কথা ভাবুন, কত কষ্ট করে। আইনের প্রভিশন আছে, চিরাচরিত ওই প্রথা কিন্তু ভাঙতে পারে এই সোসাইটি একদিন, যে মেয়ে মানে তাকে ডাউরি দিতে হবে, কোনো নিয়ম নেই। একই কিন্তু সে সঙ্গে, কেস তো করতেই পারে। হ্যাঁ, একই সঙ্গে মেয়ে মানে শ্বশুরবাড়িতে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন, একসময় চালু হয়েছিল সতীদাহ প্রথা, একসময় চালু হয়েছিল আপনার ওই বল্লাল সেনের সময় বহু বিবাহ প্রথা। হিন্দু ধর্মের মধ্যে কুলিনরা সেটা এনজয় করতেন, যেটা আজকের দিনে মুসলমানরা করছে। 4 জন বিবাহ করছে, বা ওই 4টের পরে একাধিক কেটে যাচ্ছে, একজন চলে গেলে আবার 4 জন কন্টিনিউ হতে থাকে। সেটা কিন্তু বন্ধ হয়েছে অমানবিক বলে। বেন্টিং সাহেবের সহযোগিতা নিয়ে রামমোহন সেটা করেছেন। আজকের দিনে দাঁড়িয়ে ডাউরিও একটা সেনসিটিভ সাইলেন্স কিলারের মতো হয়ে আছে। প্রত্যেকটা বিবাহ মানেই খাট, আলমারি, হুম, শোকেস হুম। ইত্যাদি, সোনা গয়না যা কিছু দাও। গাড়ি। মানে স্ত্রী ধন, মানে স্ত্রীকে, মাকে দাও, মেয়েকে দাও, সব দিয়ে দাও। এটা কেন ভাই? এই মানসিকতা মেয়ের বাবা মাকেও পাল্টাতে হবে। আর ছেলের মা বাবাকে বলবো, ভিখিরি যদি হবেন তো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করুন, সম্মানের সঙ্গে বাঁচুন। মনে রাখবেন, আপনার বাড়িতেও একটা যদি মেয়ে জন্ম নেয়,
আপনি সেই মেয়েকেও এইভাবে অপমানিত করছেন। আর আপনি তো মা, আপনি নিজেকেই অপমানিত করছেন। নিজের ছেলেকে বিক্রি করছেন, নিজ পথে চালিত করছেন। ডাউরি শুধু নয়, ডাউরির সাথে, সাথে ডোমেস্টিক ভায়োলেন্সও কিন্তু হয়। এই এই ডাউরি না প্রসঙ্গে দিতে আসি। পারার জন্য। ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা আরেকবার ডাউরি না আসবো। দিতে পারার জন্য। ঠিক। অনেক ছেলেরা আছে দেখবেন দিবাস্বপ্ন দেখে। তারা মদমাতাল কিংবা আমি পুলিশ ফাইলে এরকম মামলা দিয়েছি। আমি সেই রেফারেন্স দিতে চাই না। কারণ এগুলো শুনলে আমার খুব কষ্ট হয় অন্তর থেকে। যে ডাউরি এমন একটা ইস্যু, হারামে খাওয়ার মানসিকতা। একটা সম্পূর্ণ অপরাধী মানসিকতা এটা। ক্রিমিনাল একটা দাগি পরিকল্পিত অপরাধ এটা। ষড়যন্ত্র একটা কি না, আইনের যেমন বলাৎকার করা, একই সঙ্গে একটা মধুর সম্পর্ক বিষিয়ে দেওয়া। একবারও ভেবে দেখে না, সিনেমায় তো দেখি আমরা অনেক সময়, মেয়েটির বাবা মা তার মেয়েকে কত কষ্ট করে তৈরি করেছে। মেয়েটি অনেক সময় প্রতিষ্ঠিত। আমি একটি সোনারপুরের মামলা দেখেছি সম্প্রতি। চাকরি করতেন ভদ্রমহিলা শিক্ষিকা। তার বেতন তুলে নেওয়া থেকে সবটা ইত্যাদি ইত্যাদি সব দিতেন। তারপরেও তাকে মেরে দেওয়া হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই বিষ, ডাউরি এবং মানসিক শারীরিক অত্যাচার অর্থাৎ ফাউতে খাওয়ার পয়সা, এটা কিন্তু দূর হওয়ার দুটি রাস্তা। মেয়ের পক্ষকে স্ট্রিক হতে হবে, আর যখনই ডাউরি চাইবে সাহায্যর নাম করে, তখন সেটাকে যে কোনোভাবে আপনি রেকর্ড করে দিন। রায়দিঘিতে একটা মামলা আপনাকে আমি ডিফারেন্স দিচ্ছি। কাকদ্বীপে মেয়েটিকে মেরেই দেওয়া হয়েছে। কিছুদিন আগে বাঁশদ্বনীতে একটা মামলা, পুলিশ ফাইলে রয়েছে এগুলো। তাকে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে দিয়ে, ডাউরির জন্য, অর্থাৎ পণের জন্য। কি যে মানসিক বিকৃতি, কি যে চরম, যাদের বাড়িতে মেয়ে আছে তারা যে কি মানসিক কষ্টে আজও আছে, এটার কিন্তু পরিবর্তন দুটো দিক থেকেই সম্ভব। এবার আসি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ডাউরি সিস্টেম। যে এই ডাউরি নিয়ে তো কেস করা যায়, এবার কেস করতে গেলে কি কি প্রমাণ রাখতে হবে? ডাউরি জন্য মৃত্যু হয় সেটা একটু বলে রাখি। সেকশন আগে ছিল আইপিসি অনুযায়ী ৩০৪-এর বি। হুম। ৭ বছর বেশি হয়ে গেলে বিবাহ সম্পর্ক, তখন ডাউরির জন্য যদি কেউ মারা যায় না, তখন আর সেই কেস কার্যকর হয় না। ডাউরির জন্য সাধারণত যে টাকা পয়সা চেয়ে বা যে অত্যাচার করা হয়, অনেককে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়, কথায় কথায় মারধর করা হয়। সাধারণত যারা খুব মানসিক রোগের শিকার, তারাই এটা করে। আমি বলছি এই এই পণ নিয়ে যে মামলা, যেটা আমি আগেও জিজ্ঞাসা করলাম, এই মামলা করতে গেলে আমাকে কি কি প্রমাণ দিতে হবে, মানে পণ মাথায় নিয়ে রাখতে হবে? মামলা প্রমাণ দেওয়ার থেকে, যদি বিবাহিত হয় তাহলে তো হুম। প্রমাণ দিতেই হবে। হুম। মুশকিলটা কি হয় জানেন তো? সম্পর্কটা এমন যেন একটা আস্ত বডি। একটা কোথাও ক্যান্সার হয়েছে, কোনটা কাটবো? হুম। কাটবো? হুম। একটু দেখি। কাটবো? না একটু দেখি। তারপরে কি হয়? পুরো বডিটাই ক্যান্সার স্প্রেড ছড়িয়ে করে পড়ে। যায়। হুম। ঠিক আছে? তখন কেউ অকাল মৃত্যু হয়। সম্পর্কে এরকম মৃত্যু হয়। এই ধরনের সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই প্রাধান্য দেব। যখন কেউ মানসিক এবং শারীরিক অত্যাচার করবে কেবলমাত্র অর্থের জন্য বা আনডিউ অ্যাডভান্টেজের জন্য, যে তোমার বাবার থেকে, তোমার মায়ের থেকে, তোমার বোনের থেকে, তোমার দাদা থেকে বা তোমার উপার্জনের থেকে এটা দিতেই হবে, না হলে এটা চলবে না। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা বেরিয়ে আসাটাই সিম্পল। যদি সন্তান থাকেও, আপনি নিজে, ভারতের সংবিধান এবং সুপ্রিম কোর্ট কোনো সিঙ্গেল মাকেও কিন্তু গার্ডিয়ান হিসাবে পূর্ণ অধিকার দেয়। এই বিষয়ে বিস্তারিত আসি যে আপনার কাছে জানার যে আপনার দেখা সবথেকে উইয়ার্ড ডিভোর্স কারণ, যেগুলো আপনি বলছিলেন, তার মধ্যে আপনার লড়া কিছু কেস যদি আমাকে বলেন, যেগুলো কারণ একদমই উইয়ার্ড ভাবা যায় না। বহুগামী সম্পর্ক বা বহু সম্পর্কের সঙ্গে আজকালকার ছেলেমেয়েদের মধ্যে একটা ট্র্যাডিশন দেখা গেছে। কিন্তু আমি অপরাধ বিজ্ঞানের ছাত্র, আপনাকে আগে বলিনি হয়তো এটা, যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টের আইনজীবী হিসাবে যেমন আমি আইনের ছাত্র হিসাবে প্র্যাকটিস করছি, তার আগে দীর্ঘ ১৫ বছর আমি ইনভেস্টিগেশন এজেন্সির সঙ্গে যুক্ত এখনও রয়েছি। আচ্ছা।
আমি অপরাধ বিজ্ঞান এবং মানে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্সে পোস্ট গ্র্যাজুয়েট করেছি। অপরাধ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিএনএ মানুষের চরিত্র, রক্তের দোষ বলে না? হুম, অনেক সাধারণ প্রচলিত ভাষায় বলে আলুর দোষ। হুম, চারিত্রিক দোষ বংশ পরম্পরা হয়। এই অতিরিক্ত সম্পর্ক, সম্পর্কের খিদে অনেক ফিট সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও বা অনেক সুন্দর স্বাস্থ্যবান এবং খুশি বা অর্থবান স্বামী থাকা সত্ত্বেও বহুগামী সম্পর্কে যারা আসক্ত হয় না, এরকম কেস অগণিত, অনেকগণিত এবং তার জন্য ডিভোর্স। কিছুদিন আগে মনে পড়ে করোনার সময় ২ টি মামলা। দারুণ কথা বললেন। অ্যা পঞ্চায়েত রাজ, মিউনিসিপ্যালিটির কাউন্সিলররা তারাও সেটিং করে কিছু করতে পারেননি। ভদ্রলোক বিবাহিত, তার স্ত্রী অল্প বয়স। কিন্তু তার বৌদির সঙ্গে সম্পর্ক। স্ত্রীকে মারধর করে বলেছে বলে। স্ত্রী এবার নিজের অধিকার বলাই আছে না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। কারণ কোনো স্ত্রী চায় না তার স্বামী বিপদে যাক। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীরা যখন অবৈধ সম্পর্কে যায়, স্বামীটাকে গিয়ে খুন করে দেয়। মাথা কেটে নিয়ে চলে আসে থানাতে। এরকম কেসও দেখেছি ব্যতিক্রমী হলেও। আমার একটা কেস বারাসতে দেখেছি। এক মুসলিম মহিলা, তার মামার সঙ্গে সম্পর্ক, স্বামীকে কেটে পুঁতে ফেলে দিয়েছে। এই যে ভায়োলেন্স ক্রিয়েট করার ষড়যন্ত্র, এটা না করে ভাই আপন নিয়মে চলে যান, অথবা অবৈধ সম্পর্ক রাখারা রাখুন। সুপ্রিম কোর্ট আপনাকে পরকীয়া তো লিগাল। সুযোগ দিয়েছে। কিন্তু ওই যে মানবে না অন্যজন অবৈধ সম্পর্ক, সে তো মেরে ফেলবে বা ছাড়বে না। আপনি আদালতে যান। মুসলিম হলে তো কোনো কথাই নেই। আদালত আপনার দরকার হবে না। কাজী বা মৌলভী সাহেব আপনাকে ৩০ সেকেন্ডে অথবা ৩০ দিনের মধ্যে সর্বোচ্চ সময় লাগবে, ডিভোর্স পেয়ে যাবেন বিনামূল্যে। আর হিন্দু হলে তো কপালে দুঃখের শেষ নেই। যতদিন না রিফর্ম হচ্ছে অথবা আপনার স্ত্রী বা স্বামী স্বেচ্ছায় আপনাকে মুক্তি দিচ্ছে। আমি এরম কেসও দেখেছি, একজন শিক্ষিকা, তিনি ভয়ঙ্কর পারভার্টেড মহিলা। বলছে সারাদিনে আমার ৮-১০ বার ফিজিক্যাল রিলেশনশিপের রিকোয়ারমেন্ট আছে। আমি এমন একজন মহিলা আমার কাছে এসে তিনি অ্যাডমিট করেছেন যে আমি আমার স্বামীর কাছ থেকে বেরিয়ে গিয়ে একজন অহিন্দু মুসলমান পুরুষের কাছে গিয়ে একদিনে ১৩ বার পর্যন্ত রিলেশনশিপে গেছি। এই ধরনের পডকাস্টে সোশ্যালিগুলো বলতে আমার নৈতিক দৃষ্টিকোণ থেকে আপত্তি আছে। তবু বলছি। কারণ এগুলো অ্যাওয়ারনেসটা প্রয়োজন। অসুস্থ মানসিকতা। খিদে থাকুক, খিদের ভেতরে নিয়ন্ত্রণ এবং লাগাম থাকুক। থাকুক শালীনতা এবং সহ্য ক্ষমতা। আর হ্যাঁ, এমনটা নয় যে দিনের পর দিন স্বামী গিয়ে শুয়ে থাকবে আরেক জায়গায় বা স্ত্রী থাকবে আরেক জায়গায়, স্বামী রইল তার থেকে দূরে। তাহলে সেই সম্পর্ক থাকা না থাকা সমান। এবার আসি ডোমেস্টিক ভায়োলেন্সে। এবার এই ডোমেস্টিক ভায়োলেন্স শহর এবং গ্রামে কোন জায়গায় সবথেকে বেশি দেখা যায় বলে আপনার মনে হয়? অবশ্যই গ্রামে। তার কারণ গ্রামে বেশি সংখ্যক মানুষ বাস করে। ৭০% প্লাস মানুষ বসবাস করেন গ্রামে। গ্রাম বলতে আমি একেবারে গ্রামাঞ্চল বলছি না, মফস্বলটাও গ্রাম। হুম, প্রকৃতপক্ষে গ্রামের মানুষেরা অনেক শান্ত মাতার, সৃজনশীল মানুষেরা আছেন। তারা স্ত্রীকে প্রচুর ভালোবাসে। কোনো ভায়োলেন্সই হয় না, এরকমও আছে। আবার অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় কথায়, কথায় নিপীড়ন করেন। কখনো, কখনো উল্টোটা হয় কিন্তু। হুম। আজকাল মহিলারাও কিন্তু অত্যাচার করে। এক ২ ক্ষেত্রের কথাই বলছি। হ্যাঁ? মহিলাদের অত্যাচারটা শহরতলিতে বেশি। হুম, কারণ অপেক্ষাকৃত দেখা গেছে শিক্ষিত, প্রভাবশালী, প্রতিষ্ঠিত মহিলারা অনেক বেশি আত্ম-অহংকারী হন। সকলে নন। তারা সবসময় ডিমান্ড থাকে, আমি কেন দেবো? জেলাসি ফেস করেন। আমি কেন কম্প্রোমাইজ করব? আমি এটা করব না, আমি এটা করব না। যেন কোথাও যেন একটা ব্যারিকেড তৈরি করার চেষ্টা হয়। বা ওই যে বললাম উভয় ক্ষেত্রে ছেলেদেরা কিন্তু কোনো রকমে কম নয়। ডোমেস্টিক ভায়োলেন্সের যদি সহজ কথা, গ্রামে কেন হয়? গ্রামের দিকে কথায়, কথায় হয়। মানে খুব বেশি হয়তো
ডাউরি ক্লেম নেই। হুম, মানে ধরে নিন একটা কাজে কোনো একটা কাজ করছে। ধরে নেওয়া যাক কেউ একটা মাছের ব্যবসা করে। তো তার স্বামী স্ত্রী দুজনকেই করতে হবে। না করলেই ধরে নিন মারধর করবে। এটাও তো অত্যাচার। এবং স্বামী স্ত্রীর মারধর কিন্তু প্রকাশ্যে হচ্ছে। কিংবা ঘরের ভেতরে এমনভাবে হচ্ছে সেখানে বাচ্চা সাফার করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি স্বামী-স্ত্রীর কথা বলছি না, যে শ্বশুরবাড়ির থেকে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে একটি মেয়ের ওপরে। তো সেই ক্ষেত্রে একটি কেস আমার সামনে আসে যে তার ষাটোর্ধ্ব শ্বশুর বা শাশুড়ি কমপ্লেন করছে এগেনস্ট বৌমা, যে বৌমা অত্যাচার করে, এবং বৌমা কমপ্লেন করছে যে শ্বশুর শাশুড়ির থেকে সেই অত্যাচারটা রয়েছে, এবং দুপক্ষের কাছে, মানে এক পক্ষের কাছে প্রমাণ রয়েছে, কিছু কিছু প্রমাণ যেগুলো হোয়াটসঅ্যাপ চ্যাট বা যাবতীয় যা হয়। তো সেই ক্ষেত্রে একজন সিনিয়র সিটিজেন কী কী সুবিধা পেতে পারেন, বা একজন মেয়ে হয়ে বা তিনি কী সুবিধা পেতে পারেন এইরকম কেসে? সিনিয়র সিটিজেন যদি অত্যাচার করেন তিনিও অপরাধী। কোনো সুযোগ সুবিধা তার জন্য নেই। নতুন আইনে সিনিয়র সিটিজেন যদি ভিক্টিমাইজার হন অর্থাৎ অ্যাকিউজড হন বা অভিযুক্ত হন তাকে সরাসরি গ্রেপ্তার করা যাবে না। আমার একটা রেপ মামলা আছে। একজন ১২ বছরের মহিলাকে একজন ৬৫ বছরের পুরুষ রেপ করার অভিযোগ পোক্সো কেসে। এই ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের জন্য ডিএসপি একটা এনকোয়ারি করবেন বা ডিএসপির অনুমতি লাগবে অথবা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে তাকে অ্যারেস্ট করতে গেলে। যদি হিনিয়াস ক্রাইম না হয়, হিনিয়াস ক্রাইম মানে রেপ কিন্তু একটি মেয়ে বললেই যে রেপ সেটা কিন্তু রেপ হয়ে গেলে অভিযোগটা কিন্তু সিরিয়াস। তার বলাটাই যথেষ্ট। কিন্তু তাকে প্রমাণ করতে হবে। আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করতে চাই। সেটা আমার একজন পরিচিতার। তো আ সে সে আর বিয়ে হয়, এবং সে কিছু আ সমস্যার সম্মুখীন হয় তার শ্বশুরবাড়িতে। তার স্বামীর সঙ্গে তার কোনো মানে খারাপ সম্পর্ক নয়, সবই সুস্থ সম্পর্ক। তার শ্বশুরবাড়ি থেকে সে অত্যাচারিত হয়। মানে অ্যাটেম্প্ট টু রেপ কেস আরকি। তো সে পুলিশের কাছে যখন যায় সেই ঘটনা নিয়ে, তখন পুলিশ তাকে বলে যে অ্যাটেম্প্ট টু রেপ, রেপ তো করেনি, তাহলে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তার মানে কি কোনো শাস্তির ব্যবস্থা হবে না? আপনার আগের প্রশ্নটার উত্তর দিই তবে এটা দেবো। আগেরটা বেশ, শেষ হয়নি। বেশ। ডোমেস্টিক ভায়োলেন্স হলে মোবাইল যদি থাকে অন্তত রেকর্ডিং মুডে বা ভিডিও মুডে রেখে আপনি আপনার কোনো প্রাইভেট স্থানে অথবা নিরাপদ স্থানে সেটা রেখে দিন এবং যথাসাধ্য অনেকে আছে না যে তুমি অপরাধী আমি তোমাকে দেখে নেবো এরকম কিচ্ছু বলবেন না। চুপচাপ এমনভাবে থাকুন তিনি যেটা বলছেন আপনি সহ্য করুন বা আমি চেষ্টা করছি দেখুন এটা বলুন। অর্থাৎ একটু অভিনয় করুন, একটু মুখ বুজে সহ্য করুন। এরকম অসংখ্য ঘটনা পুলিশ ফাইলেও দেখা যায়। করার পরে আপনার কাছে যে প্রমাণটুকু থাকবে অনেককে তো বন্দি করেও রাখা হয়। মোবাইল দেওয়া হয় না, ঘরের ভেতরে আবদ্ধ রাখা হয়। ছেলেটা আসবে, ওই আপনার পর্নোগ্রাফি দেখবে, তারপরে মায়ের কাছ থেকে টেনে নিয়ে গিয়ে যেন একবারে গরু ছাগলের মতো তাকে হুম, অত্যাচার করবে। মানে তার যতক্ষণ মানে আমি নিজে জানি একজন পুলিশ অফিসার, তিনি পুলিশ অফিসার, তার মেয়ে এখন তার মানে বড় নাতনি আছে। তাকে মেডিসিন খেয়ে ওই পর্নোগ্রাফি সিনেমা দেখে সে মহিলা বলে আমি প্রচুর মারা পড়ে এরকম, যাবো। প্রচুর আমি এরকম কেসেস মানে হয়। টানতে পারি না। আমার পক্ষে নন বেয়ারেবল একেবারে ভয়ংকর একটা অত্যাচার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় শ্বশুররা শাশুড়িদের সঙ্গে এই ধরনের অবৈধ সম্পর্ক স্থাপন করার জন্যও বুঝে নিতে হবে ইনটিউশন থেকে যে এই ধরনের কোনো ইঙ্গিত নেই তো? যদি থাকে সেটা অ্যাটেম্প্ট টু রেপ অর্থাৎ দুটো কোয়েশ্চেনকে আমি একসাথে টেনে নিচ্ছি। এটাও ও একটা রেপ মানে পরিবেশ তৈরি করার বা শারীরিক সম্পর্ক তৈরি করবার একটা বিশেষ ষড়যন্ত্র। আর যদি সেটা না হয় আমি পরে দিয়ে স্পেসিফিক বলছি যে এই ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স যাই হোক টাকার জন্য হোক, শারীরিক সম্পর্কের জন্য হোক বা তার হয়ে কাউকে কিছু বলার জন্য কিংবা সে তার ইচ্ছে অনুযায়ী অনেকে নিজের বাড়ির মেয়েকে বিশেষ করে আমি নিষিদ্ধ পল্লীতে কাজ করেছি। বিশেষ করে আমাদের সোনাগাছি এলাকাতে আমি
সম্মানের সঙ্গে বলছি, খুব বিতর্কিত এরিয়া। ওখানে এমন কিছু মহিলারা থাকেন ১০টা-৫টা ডিউটি করেন। জানেন বাগুইআটিতে তাদের বাড়ি কেষ্টপুর এলাকায়। হুম, হুম। আগ্রাওয়ালি বলা হয়, আমি নাম করে বলছি। মেয়েদেরকে তারা লালন-পালন করে এবং যৌনকর্মী হিসাবে চাকরির মতো রিক্রুট করে। ৳৪,০০০-৫,০০০ নিয়ে ঘর ভাড়া দিয়ে থাকে। বিল্ডিংগুলোর নাম আমি বলে দিতে চাই না। পুলিশ জানে ভালো মতোই। সেখানে আমি একটি বিশেষ এনকোয়ারিতে সিআইডির সঙ্গেই ছিলাম। আমি গিয়ে দেখেছি যে সত্যি তাই। ডান্স করে, রিল্যাক্সেশন করে। এবার আমাদের ভারতবর্ষ তো যৌন সম্পর্ক নিষিদ্ধ। কিন্তু যৌনকর্মী কি করে হলো? এই ষড়যন্ত্রের অত্যাচারের শিকার হয়ে, কেউ বা দারিদ্রতার শিকার হয়ে চাকরি পাবে বলে এসেছে, বিক্রি করে দিয়েছে। কেউ বা প্রেমিক বিবাহ করবে নাম করে বিবাহ করেছে, টিপ দিয়ে কত বিবাহ করে, অভিনয় এখানেই হচ্ছে। তারপরে তাকে জোর করে এসব করা হচ্ছে। তো এই ধরনের অত্যাচার, এটা হিউম্যান ট্রাফিকিং যেমন, একই সঙ্গে ডোমেস্টিক ভায়োলেন্স। আমি বলব ঘরের ভেতরে আপনি আপনার শুরুতেই বলছিলেন বাবা, কাকা, নিকটাত্মীয় দ্বারা অত্যাচারিত। এই অত্যাচার তৈরি করা তার একটা পরিকল্পনা ফাঁদ তৈরি করে। সেই ফাঁদটাই হলো কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স। আর সেই ফাঁদে পা দেওয়ার জন্য যদি কোনো প্রমাণ না থাকে, অনেক প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি আছে। তার মধ্যে একটি জনপ্রিয় নাম আমি বলব, ওয়াচ অ্যান্ড ক্যাচ প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। আমি দারুণ তার রয়েছে। আমি নিজে তার মানে দীর্ঘদিন দায়িত্বে দেখেছি যে আইপিএস ডিজিপি র্যাঙ্কের অফিসার ছিলেন। আমি লিগ্যাল দায়িত্ব নিজে সামলেছি, এখনো আছি। এছাড়া আরো অনেক, আমি শুধু এটার কথা বলছি না, আরো অনেক ন্যাশনাল লেভেলের ডিটেকটিভ এজেন্সি আছে। আমি এই ডিটেকটিভ এজেন্সি থেকে এমন একজনকে নয়, অনেক লোকের ক্ষেত্রে দেখেছি যে রাত্রিবেলা ৪টের সময় ১১টার সময় জার্নি করে একজন শিক্ষিকা বাড়ি থেকে বেরোচ্ছেন, আমার প্রোগ্রাম আছে, খুব জনপ্রিয় স্কুলে, নাম করছি না, স্কুলে বদনাম হবে। তিনি পার্শ্ববর্তী একজন প্রমোটার, তিনি এখন বিখ্যাত প্রমোটার। হ্যাঁ? তার বাবা প্রশ্ন করছেন ব্যাংকে গিয়ে, "আমার ছেলে ২ টা দারুণ হইছে। একজন তো বহুত বড় প্রমোটার আর একজন তো মাস্টার।" আমি তো মাঝে হাসছি, আমি সমস্যা তো দারুণ বলছেন। কিছুদিন আগে আমি ওটাকে ধরে নিয়ে এসেছিলাম। হ্যাঁ? দেখি কিনা তারা দার্জিলিংয়ে গেছেন, গিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করছে। তা আবার করছে শুধু এটাই নয়, সে কিন্তু পুলিশ অফিসারের বৌদি, বাপরে! একজন ইন্সপেক্টরের বৌদি। ঘটনাক্রমে এই মামলাতে, এই ধরনের কেসগুলোতে একটা মানসিক অত্যাচার কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্স। যেমন বললাম না, দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করতে না দেওয়াটা ডোমেস্টিক ভায়োলেন্স। জোরে চিৎকার করে কথা বলা, সামাজিক সম্মান নষ্ট করা, সেটা ডোমেস্টিক ভায়োলেন্স। মুখে থুতু ছড়িয়ে দেওয়া ডোমেস্টিক ভায়োলেন্স। কানে শুধু চড় দেওয়াটা ডোমেস্টিক ভায়োলেন্স নয়, লাথি দেওয়াই শুধু নয়, এগুলো রয়েছে। বা অবৈধ সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা। অনেকে আছে নিজের সুন্দরী স্ত্রীকে ব্যবসার কাজে লাগায়। হ্যাঁ, দেখেছি। এটা কর্পোরেট নিজের লেভেলে, প্রমোশনের জন্য কাজে লাগান। বিশেষ করে আমি এটা নিয়ে ধারাবাহিকভাবে লিখছি সংবাদপত্রে, যে পুলিশের পর্যন্ত মেয়েরা নিরাপদ নয়, সাংবাদিকরা নিরাপদ নয়, কোনো স্তরের মহিলারাই নিরাপদ নয় 100%। ইভেন পলিটিক্সেও নয়। পলিটিক্সে তো আকছার এ ধরনের অত্যাচারের শিকার হয়। অভিনয় জগতেও নয়। আমি আমার মন গড়া কথা বলছি না। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সার্ভে ডেটাবেস কথা বলছি। বলছি এই যে ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স যত দিন যাচ্ছে তত বাড়ছে। আপনার কি মনে শুরুতেই হয় যদি যেমন বলেছি না যে টিউমার থেকে যদি ট্রিটমেন্ট হয় তাহলে ক্যান্সার হওয়ার হ্যাঁ, টেন্ডেন্সি থাকবে আমি না। যেটা বলছিলাম সেরকম ডোমেস্টিক ভায়োলেন্স শুরুতেই যদি আপনি কোনো রকমভাবে সাহায্য নেন, কোনো বেসরকারি হুম, প্রতিষ্ঠান অথবা পুলিশ অফিসাররা যেমন যদি সহযোগিতা না করে, আপনি ২য় প্রশ্নটা যা করছিলেন সেটা একটু হয়তো সংক্ষেপে বলে দিই। হুম, হুম, যে পুলিশ বলছে যে রেপ তো করেনি, এটা হুম। কিন্তু অন্যায়। এই কথাটা বলার জন্যই পুলিশ অফিসার সাসপেন্ড হতে পারেন। এটা আনপার্লামেন্টারি শব্দ। হ্যাঁ, আমি নিজে শুনেছি তার কাছ থেকে। যদি তাই হয় আমি বলব থানায় যাওয়ার সময় আগে আপনারা রেকর্ডিং মোড চালিয়ে রেখে যাবেন। কারণ কোনো থানায়, এটা তো কোর্ট নয়। থানাতে আপনি কথা বলার সময়, কনভারসেশন চালাবার সময়, নিরাপত্তার স্বার্থেই বলছি এটা। এটা আপনার সাংবিধানিক অধিকার। ঠিক। রেপের চেষ্টা যেটা বলছিলেন, অ্যাটেম্প্ট টু রেপ।
অ্যাটেম্প্ট টু রেপ সাধারণত ৩ টে কারণে হয়। ১ নম্বর কারণ হলো দীর্ঘদিন সম্পর্কে আছে ওয়ান সাইড লাভ। ভালোবাসা আসতেই পারে। ভালো লাগা বোধ আর ভালোবাসা এক নয়। এই ভালো লাগা বোধ আর ভালোবাসা একটু ডিফারেন্স বুঝতে হবে। এটা আইনের বিষয় নয়। এটা মনস্তত্ত্বের বিষয় এবং সাহিত্যের বিষয়। ভালো লাগা মানে কাউকে দেখে তার রূপের আকর্ষণে ঝলসে যাওয়া। আর ভালোবাসা মানে রূপের সঙ্গে গুণ এবং উভয়ের মতামতকে সম্মান দেওয়া। তাহলে যেখানে ভালোবাসা থাকে না, সেখানেই অ্যাটেম্প্ট টু রেপ আসবে। তার মানে বুঝে নিতে হবে মেয়েটি সম্মত নয়। অথবা আগে ছিল এখন আর নেই। তাহলে এক্ষেত্রে সে কি করে? তাকে সে বারবার তার কল্পনার জগতে আঁকতে থাকে। অনেক সময় এটা বয়সের আর হরমোনজনিত কারণে তাকে কল্পনা করে বা বড়, বড় সেলিব্রিটিদের কল্পনা করে পর্নোগ্রাফি দেখে সেভাবে নিজেকে প্রস্তুত করে। মাস্টারবেটিং এর মধ্য দিয়ে তারা মেন্টাল প্রস্তুতি নেয় ক্রাইম করবার। এটা একটা মানে আমি আবার বলছি সুপ্ত মানসিক রোগ। এই মানসিক রোগকে নিয়ন্ত্রণ করবার জন্য আইনের অ্যামেন্ডমেন্ট এখনো প্রয়োজন আছে। শুধুমাত্র তড়িঘড়ি করে যে আইনটি তৈরি করা হয়েছে যে রেপ করে খুন করে দিলে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হবে। আমি তো অভিনন্দন জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন এই তিলোত্তমা দেবীর মৃত্যুর পরে। কিন্তু কোথায় কার্যকর হলো সেই ভিকটিম কি আর ফেরত আসবে? এটার জন্য আমার মনে বলে গবেষণার প্রয়োজন আছে, বিশেষজ্ঞদের মতামত নেওয়ার প্রয়োজন আছে। আইনের ছাত্র হিসেবে বলবো এটাও প্রতিরোধ করা সম্ভব। যদি থানা, কোর্ট এবং প্রশাসন একসাথে জনগণকে সচেতন করতে উদ্যোগ নেয়। স্কুলে, স্কুলে এই ধরনের শিক্ষামূলক কর্মসূচি আমরা ইতিমধ্যেই চালু করেছি। আমাদের সামর্থ্য অনুযায়ী ব্যাপক সাড়া পাচ্ছি। তো এই সচেতনতার একটা বিষয়। কারণ অনেকে আছে দেখবেন মুখে হাত দিয়ে কথা বলবে, হুম। মাথায় হাত দিয়ে কথা বলবে, পিঠে হাত দেবে। এবার দিতে, দিতে প্রাইভেটে হাত দেওয়ার চেষ্টা করবে। এটা থেকে বুঝতে হবে সেই লোকটি চরিত্রহীন। এই চরিত্রহীন লোকেরাই অ্যাটেম্প্ট টু রেপ করার চেষ্টা করে। কোনো বিবেকবান, সংযত, ভদ্র মানুষের কাজ যেটা নয়। তাহলে এদেরকে চেনার ১ম কাজ হলো এরা বংশ পরম্পরার চরিত্রহীন হয়। একদিন ধরে নয়। অপরাধ বিজ্ঞান বলে পাগল আর চরিত্রহীন ডিএনএ সমস্যা, রক্তের দোষ। সবসময় ডেফিসিয়েন্সি নয়। মানে আমি অনেকদিন খেতে পারিনি, একটু খেতে ইচ্ছা হতেই পারে। আপনি কি দিলেন খেয়ে নেবো। তা বলে আমি ঠান্ডা কফি খাবো না নিশ্চয়ই। তাহলে আমি এমনটা নিশ্চয়ই খাবো না যেটা খেলে আমি অসুস্থ হয়ে যাব। এই ছোট্ট ভাবনাটা যখন আমি ভাবতে পারছি তখন এটা ভাবছি না যে আমি যে কাজটি করছি। স্যার আমি মাঝখানে একবার ইন্টারাপ্ট বলুন। করছি। এই যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা এতটা কথা বললাম, এটা যত দিন যাচ্ছে তত বাড়ছে। এক্ষেত্রে আমি বলতে পারি যে সিনেমা একটা বিশাল মাধ্যম যেখান থেকে মানুষ নষ্টও হয় আবার শেখেও। তো সম্প্রতি দুটো সিনেমা নিয়ে ভীষণভাবে আলোড়ন উঠেছিল। হিন্দি দুটো সিনেমা, একটা হচ্ছে 'কবির সিং', একটা হচ্ছে 'অ্যানিমাল', যেখানে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের চরম একটা উদাহরণ পাই এবং আলফা মেন বলে যে শব্দটা বারবার করে উঠে এসছে এবং এই দুটো সিনেমা নিয়ে ভীষণ বিতর্কর ঝড় ওঠে। এই সিনেমা বাংলাতেও অনেক সিরিজ আমরা দেখতে পাই এরম ধরনের। বেঙ্গল সিরিজ অনেক বাংলা সিরিজ আমরা সেগুলো দেখতে পাই। শয়তান। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি এই সিরিজ বা এই সিনেমাগুলো যেভাবে সমাজ মাধ্যমের ওপর ইফেক্ট ফেলে, কি মনে হয় এইরকম ধরনের সিনেমা ব্যান হওয়া উচিত? দেখুন, এ ব্যাপারে আমি আমার খুব প্রিয় মুখ্যমন্ত্রীদের মধ্যে ডক্টর বিধান রায় এবং জ্যোতি বসু এবং তার পরবর্তী ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মমতা ব্যানার্জির কথা বলছি। আমার খুব প্রিয় মানুষ। আমি বলছি যে সিনেমা সম্পর্কে তিনিও উষ্মা প্রকাশ করেছেন। আপনারা সিরিয়ালে এটা দেখাবেন, ১৪টা বিয়ে দেখাবেন, নেগেটিভ জিনিস দেখাবেন। আমি ১০০ ভাগ উনার সঙ্গে একমত। এদিকে আপনি দেখবেন ক্রাইম পেট্রোলগুলো
তারা বলে এসে, "স্যার এই ধরনের কাহিনীগুলো আগে দিন। পুলিশের বিরুদ্ধে আছে সেগুলো দেওয়া যাবে না।" কেন দেওয়া যাবে না? ৩০ বছর আগে মার্ডার হয়েছে। ঝড়-জলের রাতে দেহ দুভাগ করে রাখা হয়েছে। তার তো মামলা সিআইডিও করতে পারল না। থানা করল না। ভিকটিমকে উল্টে ডাইনি করে মায়ের সামনে ছেলেকে নগ্ন করে সারা গ্রাম মিলে অত্যাচার করল। প্রসঙ্গত বলি, এটা কি সিনেমার থেকে কম? ভারতবাসীর সামনে এটা একটা টেলিফিল্মে অংশগ্রহণ করেছে, অর্থাৎ ক্রাইম পেট্রোলে রয়েছে। মামলাটি রিওপেনের জন্য আদালতের হস্তক্ষেপ আমি করেছি। ১৪ বছরের বেশি হলে নাকি ডকুমেন্টস পাওয়া যায় না। ঘুমিয়ে পড়া সিআইডি জেগে উঠেছিল। মুখ ঘুরিয়ে নেওয়া থানা তড়িহড়ি করে জেগে উঠেছিল। কিন্তু বাদ সাধল যে হসপিটাল পোস্টমর্টম করেছে তারাও নড়ে চড়ে বসেছিল। কিন্তু বাদ সাধল কি জানেন? আইন। আইনই আইনের শত্রু হয়ে গেল। ১৪ বছরের আগের কেস ডায়েরি তারা ইচ্ছে করে শেষ করে দিয়েছে। প্রভিশন নেই, বিচারপতি অসহায়। আপনার প্রসঙ্গে যেটা বলি, সিনেমায় যেটা দেখানো হয়, রূপকভাবে দেখানো হয় বাস্তবকে সামনে রেখে। কাল্পনিকভাবে। সিনেমার বিষয়ের মধ্যে ধরে নেওয়া যায় 30% সঠিক, 70% আমি মনে করি অতিরঞ্জিত। হুম, কারণ টিআরপি একটা বড় ইস্যু, হুম, কারণ তার বাণিজ্যিক দৃষ্টিকোণে একটা ইস্যু। আর একটা কথা বলাই আছে না যে কোনো কিছু নেকেডলি ভালো লাগে না। সেটাকে একটা সুন্দরভাবে যেমন স্টুডিওটাকে সাজিয়েছেন খুব ভালো লাগছে। আমরা সুন্দর ড্রেস আপ করি, ভালো লাগে। সিনেমার ক্ষেত্রে যে অতিরঞ্জন সেটা সমাজের জন্য ক্ষতিকর। নিশ্চিতভাবে প্রত্যেকটা সিনেমার শেষ পর্যন্ত আমি খুব সিনেমা প্রেমী মানুষ। আপনি যদি বলেন আমি প্রতি সপ্তাহে একটা সিনেমা দেখি এবং সেটা আমি ১৫ মিনিট ৩০ মিনিটের মধ্যে দেখে ফেলি। ১.৫ ঘন্টা ২ ঘন্টা ধরে নয়। সিনেমাটা দেখে আমি যেটা শিখি কখনো, কখনো কাঁদি। কারণ আমি দর্শক নই, তখন আমি ভিকটিম হয়ে যাই। এটা আমি রিসার্চ করে দেখলাম আমরা কাঁদি কেন? সেটা অন্য আরেকদিন বলা যাক। আজকে বিষয় নয়। সিনেমায় যে আমাদের কান্না, আমাদের ত্যাগ, আমাদের ভালোবাসার যে দৃষ্টান্তগুলোকে উপস্থাপন করা হয় না? এগুলো সত্যিই খুব দার্শনিক দৃষ্টিকোণ থেকে করা হয়। এটা তো শিল্প। শিল্পের মাহাত্ম্য এখানে। দারুণ জিনিস। আমাদের একটা ডিস্টার্ব মাইন্ড ওখানে প্লেজার হয়ে যায়। কখনো, কখনো যে সকল আমরা দেখি, কমেডিয়ানদের দেখি, আমরা হাসতে ভুলে যাই, হাসি। নিশ্চিত ভালো লাগে। কিন্তু যখন আমি যে দুটো সিনেমার নাম উল্লেখ করলেন, আমি দেখিনি আনফরচুনেটলি। কিন্তু আমি 'শয়তান' সিনেমাটা দেখেছি। 'শয়তান' যেন এখন ঘরে, ঘরে। 'শয়তান' যখন এখন পুলিশ স্টেশনে, স্টেশনে বসে আছে। 'শয়তান' যেন এখন বিভিন্ন চেয়ারে বসে। আমরা একেক দৃষ্টিকোণ থেকে এই শয়তানদেরকে যতদিন না চিহ্নিত করব, ততদিন কিন্তু আমরা নিরাপদ নই। আর এই নিরাপত্তা দায়িত্ব কিন্তু প্রত্যেকের নিজের হাতে। আইনকে হাতে না তুলে যতদিন না সচেতন হব, সিনেমার প্রেক্ষাপট থেকে আমি বলি না সবসময় খারাপ জিনিস দেওয়া হয়। কিন্তু সিনেমা তো বাস্তবটাকে রিফ্লেক্ট করছে। আমাদের সত্যিই সময় কম। আমরা অনেকটা গভীরে আলোচনার গভীরে গিয়েছি। আমাদের আশা করি আবার একটা এপিসোড হবে। আপনি সাধারণ মানুষকে কি বলতে চান একজন আইনজীবী হিসেবে? আমি সকলের উদ্দেশ্যেই বলব, বিশেষত যারা আইনের ছাত্রছাত্রী নন বা আইনের গবেষক নন বা আইনজীবী নন, যখনই কোনো অধিকার বা কোনো প্রতিবন্ধকতার প্রশ্নে আপনি কষ্ট পাবেন বা চিন্তা করবেন, আমি বলব নিকটতম ব্যক্তির সাহায্য নিন। তার মাধ্যম দিয়ে বিশেষ করে মহিলারা ফ্রি অফ কস্টে আইনি পরিষেবা পেতে পারেন। আপনি যেই হন, কোটিপতি বাড়ির মহিলা হন আর এসসি/এসটি হন আর অসহায় হন। মহিলা মাত্রই আপনি ফ্রি অফ কস্টে আইনি পরিষেবা পাবেন এবং আপনাকে এই আইনি পরিষেবা দেওয়ার জন্য কারো দয়া নয়, স্বয়ং সরকারের তরফ থেকে, আইনের তরফ থেকে আদালত এই ব্যবস্থা করেছে।
জেলা স্তরে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, বিশেষ করে আদালতে গিয়ে বলবেন, অথবা গুগলে গিয়ে টাইপও করতে হবে না, ভয়েস মোডে আপনি অন করে দিয়ে বলবেন ফোন নাম্বার, কিংবা কোনো জানাশোনা যে বা যারা মোবাইলটা ঘাঁটতে পারে তাকে বলবেন যে আমাকে একজন ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির যিনি বিচারক রয়েছেন, সেক্রেটারি রয়েছেন বা অন্যান্য আধিকারিক আছেন, তাদের যোগাযোগ নম্বরটা দিন। সেখানে আপনি সরাসরি অভিযোগটা করুন। তারা এসে আপনাকে নিজ পরিবারের মতো করে সব ব্যবস্থা করবেন, রক্ষা করবেন। আমি এই ব্যবস্থাকে সর্বাধিক দেব। সেকেন্ড হলো, কারণ আপনি সরাসরি জজ সাহেবকে পাচ্ছেন। যারা মাইনর 18 এর কম, তাদের জন্য বলবো প্রতিটা জেলায় একটা লিগ্যাল জুভেনাইল জাস্টিস বোর্ড আছে। দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে আমাদের নাগতলায় রয়েছে। আমি ব্যক্তিগতভাবে প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটকে দেখেছি, তিনি আমার সঙ্গে সামাজিক কর্মসূচিতে ছিলেন। অত্যন্ত সিনসিয়ার অফিসার। তার কাছে আপনারা সরাসরি যেতে পারেন, অথবা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যম দিয়ে আসতে পারেন, কিংবা কোনো এনজিওকে আপনারা সাহায্য নিতে পারেন, অথবা হেল্পলাইন আছে সম্ভবত 1098 এরকম কিছু, বা 100 ডায়াল করুন, পুলিশের সাহায্য নিন, কিংবা কোনো পুলিশ অফিসার বা কোনো থানা বা কোনো এসপি বা এসডিও, কিংবা জেলার যে পুলিশ কন্ট্রোল বা ডিজি পুলিশ কন্ট্রোলের যে ফোন নাম্বারগুলো আছে, সেখানে ফোন করুন অথবা ইমেল করুন। আর কোনো কিছুতে রিয়্যাক্ট করবেন না, যে রিয়্যাক্টের কারণে অপরাধটা আরও বেশি আপনার ওপর দ্রুত আঘাত তৈরি করবে, এমনটা না করাই বাঞ্ছনীয়। যে কোনো কঠিন পরিস্থিতির শিকার যে কেউ হতে পারে, সেটা পুলিশের দ্বারাও যদি অত্যাচারিত হন, আমি বলবো যে পুলিশ যদি কোনো কিছু কাউকে জোর করে আটকায়, আইনের প্রভিশন আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 22 এবং অন্যান্য আইনেও প্রভিশন আছে যে পুলিশ অফিসার যদি কাউকে আটক করে বা জোর করে আটকে রাখে বা আটক করতে আসে, আপনি যে কোনো অবস্থায় আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন। আপনার পছন্দের কোনো না কোনো আইনজীবীর ফোন নাম্বার রাখুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনার দুটো বই ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে, সেটা সম্পর্কে যদি কিছু আমাদের দর্শকদের সংক্ষেপে বলে দেন। আমি বইটা আপনাকে বলবো যে একটু দেখাতে ক্যামেরাতে। হ্যাঁ, নিশ্চয়ই আপনার কাছেই আছে হ্যাঁ, আপনার ক্যামেরা, আপনি দেখাতেই। প্রথম আমি যে এটা আপনাকে দিলাম, একটু ধরুন। এই বইটির কথা বলবো। ক্যামেরা এটা দেখা যাচ্ছে? এটা হচ্ছে সংবিধান কাব্যগাথা। হ্যাঁ, আর এটার নাম দ্য ল্যাঙ্গুয়েজ ব্রিজ। এই ল্যাঙ্গুয়েজ ব্রিজের পেছনে একটি কমেন্টস আছে, বিশেষ কমেন্টস। আমেরিকান একটি দেখা যাচ্ছে। প্রতিষ্ঠান, এই মুহূর্তে খুব জনপ্রিয় একটি প্রতিষ্ঠান, যার নাম হচ্ছে এআই, ChatGPT এআই। যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তারা এটা সম্পর্কে অনেক বেশি আপডেটেড, স্টুডেন্টরা ওয়াকিবহল। গ্রামগঞ্জের মানুষ এবং শিক্ষিত মানুষরা জানেন না। দুনিয়া এখন কিন্তু কম্পিউটার যুগে দাঁড়িয়ে নয়, এখন এআইয়ের যুগে। মনে রাখবেন, যেভাবে উন্নত হচ্ছে সেভাবে আমাদেরকে পরিবর্তিত করতে হবে এবং নিজেদেরকে উন্নত করতে হবে। এআই গবেষণা করে এবং রিসার্চ করে মুহূর্তেই বলে দিয়েছে, বইটি লেখার পরে দীর্ঘ 5 বছরের গবেষণা থেকে বইটি বেরিয়েছে। 200-র উপরে স্কুল কলেজে আমি 2000-এর উপরে লেকচার দিয়ে লক্ষাধিক ছেলেমেয়ে এবং শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলে এই বইটি লিখেছি। লেখার উদ্দেশ্য 3টি শব্দ: বেকারত্ব, দারিদ্রতা আর দুর্নীতি থেকে মুক্ত করতে। আমাদেরকে জ্ঞানী হতে হবে, সচেতন হতে হবে আর স্বনির্ভর হতে হবে। এই বইটি পড়লে সেই সমস্ত সম্ভাবনা আপনি নিজের ভেতরে, গান্ধীজি বলতেন, যদি চেঞ্জ করতে হয় নিজের ভেতরে আগে চেঞ্জ করুন এবং যা আপনি হতে চান নিজের ভেতরে আগে হন। তো এই বইটি পড়লে অন্তত ভাষাগত যে প্রতিবন্ধকতা সেটা নিমেষে দূর হবে, কারণ পৃথিবীর মধ্যে এই বইটি প্রথম ChatGPT বলেছে। এমনকি আমি এই বইটি ইতিমধ্যে 15টি বিশ্ববিদ্যালয়, অনেক পত্রপত্রিকায়, আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং অনেক গুণী ব্যক্তিরা, শ্রদ্ধেয়
ডক্টর পবিত্র সরকার এবং বর্তমান যিনি সভাপতি শ্রদ্ধেয় ডক্টর রতন নন্দী মহাশয়, তাদের কাছ থেকেও জেনেছি যে এই বইটি বিরল। আরেকটি বই যেটা আপনার হাতে, এই বইটির ভেতরে আমাদের সকলের প্রিয় মা, বোন, তাদেরকে আমি ভারত মাতা হিসাবে এখানে উপস্থাপন করেছি এআই সাহায্য নিয়ে। এবং এখানে যে পদ্ম, এই পদ্ম আমরা প্রত্যেক প্রতিষ্ঠিত মানুষের প্রতীক, বলে না গোবরে পদ্ম, অর্থাৎ সমৃদ্ধির প্রতীক পদ্ম, একই সঙ্গে জাতীয় ফুল, গর্বের জায়গা। আর এই সবুজের ওপর আমার নাম। এই সবুজ মানে আমাদের সম্ভাবনা, শক্তি, যুব সমাজ। আমি শিক্ষার্থীদেরকে তৈরি করার জন্য এখানে এই আমাদের জাতীয় পতাকার ট্রিকালার সবুজকে খুব গাঢ় করে দিয়েছি। আর সঙ্গে শান্তি, সদা সাদা, আর আছে গেরুয়া মানে ত্যাগ, কিছুটা ত্যাগ করতে হবে। শুক্র, শনি, রবি সপ্তাহে ৩ দিন আমি স্কুল কলেজে ফ্রি অফ কস্টে লেকচার দিই। ছেলে মেয়েদেরকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করাই। বহু বিচারক, সাহিত্যিক, শিক্ষাবিদ, উপাচার্য থেকে শুরু করে মাধ্যমিক, প্রাথমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা সাহায্য করছেন। দারুণ ৮৬-৯০ বছর বয়সের বৈজ্ঞানিকরাও সাহায্য করছেন, অবসরপ্রাপ্ত। এরকম বহু স্তর থেকে অনেক মানুষ এগিয়ে আসছেন। আর এই বইটির মজার বিষয় কি, এটাও বিশ্বের মধ্যে প্রথম বই এবং ২টি বই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ ঐতিহাসিক সভায় ৪র্থ সংস্করণ এই বইটার, আগের বইটার আর এই বইটার প্রথম উদ্বোধন হয়। এবং মজার বিষয়, এখানে লেখা আছে ভারতের সংবিধান কবিতার ছন্দে, সহজ কবিতার ছন্দে, যা জানা খুব জরুরি। মাত্র ৪ থেকে ৬ লাইনের মধ্যে প্রত্যেকটা আর্টিকেলকে উপস্থাপন করা হয়েছে। এটা জানা মানেই আপনি নিজেকে পণ্ডিত না হলেও অন্তত খুব সচেতন নাগরিক হতে পারবেন। আর আগের বইটা, অর্থাৎ এই বইটাতে ভারতের সংবিধান ৩টি ভাষায় লেখা আছে। আর এই বইটিতে শুধুমাত্র বাংলাতে লেখা আছে। আমার পরবর্তী বই, এটারই ইংলিশ ভার্সন, ইংলিশ কবিতাও আছে। তো যারা এই বইটি পড়তে চান বা এই বইটি পড়তে চান, আপনারা যোগাযোগ কি করে করবেন? আপনার নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর পাশাপাশি বলবো যে এই বইটি স্কুল কলেজে পেয়ে যাবে শিক্ষার্থীদের মধ্য দিয়ে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শিক্ষার আলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আমাদের মধ্যে যেটা সবথেকে অভাব সেটা হচ্ছে শিক্ষা। আমি জানি সঠিকভাবে শিক্ষার আলো যদি সব জায়গায় ছড়িয়ে যায়, আমাদের ভায়োলেন্স হয়তো অনেকটা কমে যাবে, কারণ আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। আপনার কি মত এই এপিসোডটা দেখে সেটা অবশ্যই আমাদেরকে জানান। যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো অসুবিধার মধ্যে থাকেন, আমাদেরকে জানাতে পারেন মেসেজ করে বা ইমেল করে। আমরা চেষ্টা করব আবার একটা এপিসোড করার যেখানে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। ততক্ষণ চোখ রাখুন।